আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের পক্ষ থেকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় লেকচার 1-এ, যেখানে আমরা আলোচনা করব সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে এবং এই সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে, এবং একই সাথে আলোচনা করার চেষ্টা করব তোমাদের সকলের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা বিবাহ, এবং এই বিবাহের আবার প্রকারভেদ এবং এই বিবাহের সামাজিক গুরুত্ব সম্পর্কেও আজকের এই লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং এই পুরো লেকচার জুড়ে সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ। এবং চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখি সামাজিক প্রতিষ্ঠানের ধারণা। প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান কি ভাই প্রশ্ন জাগে না? সামাজিক বাদ দিলাম আগে, ঠিক আছে। প্রতিষ্ঠান হচ্ছে ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন ইনস্টিটিউশন কি? ইনস্টিটিউশন হচ্ছে মনে করো হালকেনস্টাইন কোম্পানি। এই হালকেনস্টাইন কোম্পানি যে তোমরা পড়তেছো, এই হালকেনস্টাইন কোম্পানির মধ্যে এই কোম্পানির যে ধারণা সেটা হচ্ছে একটা কি ইনস্টিটিউশন। তেমনই মনে করো বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক হচ্ছে আরেক রকমের ইনস্টিটিউশন। তারপরে মনে করো আরও একটা বিখ্যাত কোম্পানির নাম বলি, যেমন মনে করো রেড ক্রিসেন্ট বা রেড ক্রস, এটা হচ্ছে আরও একটা ইনস্টিটিউশন। এইরকমভাবে এই ইনস্টিটিউশনগুলো যখন সমাজের উপর অ্যাপ্লিকেবল হয়ে যায়, অর্থাৎ প্রতিষ্ঠান যখন সামাজিক ভিত্তিক হয়ে যায়, সেটা হচ্ছে সামাজিক ইনস্টিটিউশন। ভাই বুঝলাম না, ঠিক আছে, না বুঝারই কথা, আমি তোমাকে উদাহরণ দিই তাহলে বুঝবা। কিছু কিছু সামাজিক প্রতিষ্ঠান আছে, যেমন মনে করো আজকে যেটা পড়বো বিবাহ, বা মনে করো পরিবার, হ্যাঁ, বা মনে করো বিবাহ পরিবার, তারপর হচ্ছে মনে করো শিক্ষা, তারপর হচ্ছে মনে করো সামাজিকীকরণ, সামাজিকীকরণ, হ্যাঁ, তারপর মনে করো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এই ইত্যাদি বিষয়গুলো কি এক একটা হচ্ছে আমার কি সামাজিক প্রতিষ্ঠান। যে বিবাহ কি? সামাজিক প্রতিষ্ঠান, অর্থাৎ সমাজের মধ্যকার একটা প্রতিষ্ঠান। পরিবার কি? সমাজের মধ্যকার একটা প্রতিষ্ঠান। জ্ঞাতি সম্পর্ক, এটি কি সমাজের মধ্যকার একটা প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠান, এটি কি সমাজের মধ্যকার একটা প্রতিষ্ঠান। যেমন কি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা। বিদ্যালয়, এটি কি একটা সামাজিক প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে শিক্ষা, সেই শিক্ষাটা কি? এটা সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের মাধ্যমে মানুষ কি পায়? সামাজিকীকরণের প্রাথমিক শিক্ষা পায়। এই সামাজিকীকরণটা কি? এটাও একটা সামাজিক প্রতিষ্ঠান। এবং এই পুরো সামাজিক প্রতিষ্ঠান নিয়ে চলো সামনে আমরা আলোচনা করার চেষ্টা করি। কি বলা হয়েছে? বলা হচ্ছে যে ইংরেজি ইনস্টিটিউশন শব্দের বাংলা শব্দ হচ্ছে প্রতিষ্ঠান, এবং সমাজের প্রচলিত বিভিন্ন রকমের বিধি, কর্মপদ্ধতি এবং সমাজের মধ্যে সে সম্পর্ক প্রতিষ্ঠিত রয়েছে। অর্থাৎ বিধি কি? বিধি হচ্ছে আমরা যা কাজ করি আর কি। কর্মপদ্ধতি কি? এই যে কাজটা করতেছি, এই কাজটা কী উপায়ে করতেছি সেটা। এবং সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত সম্পর্ক আছে, মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক, তোমার সাথে আমার যে সম্পর্ক, হ্যাঁ, বা হচ্ছে মনে করো তোমার সাথে আমার সম্পর্ক বাদ দেওয়া, মনে করো একজন হাজব্যান্ডের সাথে তার ওয়াইফের যে সম্পর্ক, অর্থাৎ প্রতিষ্ঠিত যে সম্পর্কগুলা, এই সম্পর্কগুলার আলটিমেট রূপই হচ্ছে আমার সামাজিক প্রতিষ্ঠান। অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানের আমরা একটা ওভারঅল জেনারেল সংজ্ঞা শিখলাম, তারপরে আমরা বিস্তারিত বা হচ্ছে তোমার প্রামাণ্য সংজ্ঞার দিকে যাবো আস্তে আস্তে। অন্যভাবে বলা যায় সামাজিক রীতিনীতি প্রথা পদ্ধতির নানা রূপ, যার মধ্যে রয়েছে সুনির্দিষ্ট নিয়মাবলী। অর্থাৎ প্রথা পদ্ধতি এবং হচ্ছে রীতিনীতি। রীতিনীতি কি? যেগুলো মনে করি আমরা পালন করি, এবং প্রথা পদ্ধতি হচ্ছে যেগুলো আমরা যুগ যুগ ধরে চলে আসছে। এইরকম প্রথা পদ্ধতি এবং রীতিনীতির যে সামাজিক বা সুনির্দিষ্ট নিয়মকানুন মেনে যখন একটা কার্যক্রম পরিচালনা করা হয়, তাই হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। উদাহরণ হিসেবে মনে করো কি ভাই? বিবাহ। আজকের দিনে তুমি যদি বিয়ে করতে যাও, তোমার কি করা লাগবে? একবার হলুদ অনুষ্ঠান করা লাগবে, একবার হচ্ছে তোমার মেহেদি অনুষ্ঠান করা লাগবে, তারপর হচ্ছে কি, তারপরে বউ ভাত, তারপরে কী বলে আর কি রিসিপশন বলে, তারপর হচ্ছে বিয়ে। অর্থাৎ আলটিমেটলি একজন কাজী ডাক দিবে, তুমি কাজী ডাক দিয়ে তুমি বলবা কবুল, সে বলবে, অর্থাৎ সুনির্দিষ্ট নিয়মাবলীর মধ্য দিয়ে তোমাকে যাওয়া লাগবে। এবং এই কারণে এটা হচ্ছে তোমার কি সামাজিক প্রতিষ্ঠান। তারপর হচ্ছে মনে করো শিক্ষা। একটু আগে বললাম শিক্ষা কীভাবে। মনে করো তুমি আমার কাছে পড়তেছো, তুমি আমার কাছে পড়তেছো, এটার মধ্যে তোমার সুনির্দিষ্ট নিয়মাবলী কি? সুনির্দিষ্ট নিয়মাবলী হচ্ছে এরকম যে এই যে পড়তেছো নিয়মের মধ্য দিয়ে পড়তেছো। যেমন যে তুমি একটু বই খাতা নিয়ে বসছো, পাশে আমার ক্লাস দেখার জন্য আমার ক্লাস নিয়ে বসছো, বা হচ্ছে আমার কাছে না পড়ে তুমি যখন ক্লাসে পড়াশোনা করো, তখন কি টিচারের দিকে তুমি তাকায় থাকো, একটু নোট করো, একটু বইয়ের দিকে দাগ দাও। এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা সুনির্দিষ্ট নিয়মাবলী নিয়ে, ঠিক আছে। এরপর সাধারণ অর্থে প্রতিষ্ঠান বলতে সাধারণত কতকগুলো প্রতিষ্ঠিত কার্যপ্রণালীকে বোঝায়। এই প্রতিষ্ঠিত কার্যপ্রণালীগুলো কি কি? প্রতিষ্ঠিত কার্যপ্রণালী হচ্ছে যে এই যে কাজকর্মগুলো আছে, কার্যক্রমগুলো আছে, একটু আগে যেগুলো আমরা ব্যাখ্যা করে আসলাম। এরপর মূলত সামাজিক প্রতিষ্ঠান হলো সামাজিক কাঠামো ও যন্ত্র বিশেষ, অর্থাৎ
সামাজিক প্রতিষ্ঠান কি? সামাজিক কাঠামো ও যন্ত্রবিশেষ যার মাধ্যমে মানুষ সমাজের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম সংগঠিত করে এবং নিয়ন্ত্রিত করে ও বাস্তবায়িত করে। আধুনিক সমাজে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মার্ক দ্যাট আউট, এই যে আমরা আসতেছি, পরিবার, শিক্ষা, ধর্ম, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি কি এক একটা ইন্ডিভিজুয়াল সামাজিক প্রতিষ্ঠান। ওকে, এরপর সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটি নামক গ্রন্থে বলেন, এই গ্রন্থগুলোর নাম তোমাদের এমসিকিউ এর জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য। কি বলছেন? যে প্রতিষ্ঠান হলো সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যাবলীর বৈশিষ্ট্য প্রতিফলিত হয়, এবং এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে রাখতে পারো, তোমাদের উপকার হবে। এরপর হার্টন এবং হান্ট তাদের সোশিওলজি গ্রন্থে বলেন, অ্যাগেইন গ্রন্থের নামগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রন্থের নামগুলো মনে রাখা লাগবে। কি বলে? যে সামাজিক প্রতিষ্ঠানের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সামাজিক প্রতিষ্ঠান হলো বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা। বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা। মনে করো রাজনৈতিক সামাজিক একটা মানে রাজনীতি কি? রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক একটা প্রতিষ্ঠানের একটা অংশ। তোমার সাথে তোমার অমুক ভাই, অমুক নেতার যেটা সুসম্পর্ক আছে, ভাই ডাক দিলে রাত 3টা বাজে হইলো আমাকে দৌড়াইতে হবে। আমি তোমাকে শিক্ষক হিসেবে মনে করো যদি বলি যে আজকে দিনে তুমি রেস্ট নাও, হ্যাঁ, ঈদের দিন তোমাকে পড়াশোনা করা লাগবে না, এই যে তোমাকে শিক্ষক হিসেবে আমি উপদেশ দিলাম, তুমি সেটা পালন করলা, এই বিষয়গুলো কি কি? এই বিষয়গুলো হচ্ছে আমার বিভিন্ন সুসম্পর্কের বা বিভিন্ন সম্পর্কের সুসংগঠিত ব্যবস্থা। অর্থাৎ শিক্ষক হিসেবে তুমি আমার কথাগুলো শোনার চেষ্টা করতেছো, একজন রাজনৈতিক নেতা যখন তার কর্মীকে বলে এই কাজ করতে হবে, সে তখন সেটা করেই ছাড়ে, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। এরপর যার মাধ্যমে মানুষ কিছু মৌলিক প্রয়োজন পূরণ করে থাকে। মৌলিক প্রয়োজন কি? মনে করো তুমি নেতার পিছনে ছুটতেছো কেন? তুমি টাকা পাবা। তুমি আমার কথা কেন শুনতেছো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়? কারণ তুমি এখান থেকে GPA-5 আশা করতেছো। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু মৌলিক প্রয়োজন আছে। তারপর মনে করো মানুষ বিবাহ কেন করতেছে? কারণ যাতে সে পরিবার গঠন করতে পারে। মানুষ পরিবার কেন গঠন করতেছে? যার কারণ সে হচ্ছে তার জৈবিক চাহিদা যেটা আছে সেটা পূরণ করতে পারে এবং একই সাথে সন্তান সন্ততি লালন পালন করতে পারে। এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং সামাজিক কিছু বা সাধারণ কিছু নিয়মকানুন এবং প্রথা পদ্ধতি বিকাশের মাধ্যমে এই স্থায়িত্ব লাভ করে। ওকে, এরপরে চার্লস এল উড এর মতে কি? এর মধ্যে হচ্ছে হ্যাবিচুয়াল ওয়েজ অফ লিভিং টুগেদার হুইচ হ্যাভ বিন কি বলে স্যাংশনাইজড, সিস্টেমেটাইজড এবং এস্টাবলিশড বাই দ্য অথরিটি অফ কমিউনিটিস। এটা তোমাকে আহামরি ইম্পর্টেন্ট না, মনে রাখলে রাখবা, না রাখলে নাই। তোমার জন্য আরও দুটা সংজ্ঞা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানী জিসবার্টের একটা সংজ্ঞা এবং সমাজবিজ্ঞানী সামনারের একটা সংজ্ঞা। জিসবার্ট কি বলছে? এই দুটা সংজ্ঞা তোমাকে মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? জিসবার্ট কি বলছে? ব্যক্তি বা গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য কতগুলো স্থায়ী ও স্বীকৃত কর্মপদ্ধতি হচ্ছে তোমার প্রতিষ্ঠান। স্থায়ী কি? মানুষ যখন বিবাহ করে এবং পরিবার গঠন করে তখন কি সে এরকম বা যে আচ্ছা ঠিক আছে আজকে তোমাকে বিয়ে করলাম, 1 মাসের মধ্যে তোমাকে ডিভোর্স দিয়ে দিব, 1 মাসের মধ্যে তোমাকে ডিভোর্স দেওয়ার মাধ্যমে আমি আরেকজনকে বিয়ে করব, এরকম কি হয়? মানুষ বিয়ে করে কি যুগের পর যুগ? হ্যাঁ, এরকম কিছু কি বলে কি এক্সেপশন আছে যে ডিভোর্স দিয়ে দিচ্ছে 2-3 মাসে, কিন্তু সেগুলাকে আমরা এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, ঠিক আছে? সো তারপরে তুমি মনে করো একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, অমুক নেতার তুমি অনুসারী, অমুক নেতা কি মনে করো 3-4 বছর ধরে রাজনীতি করতেছো, তুমিও তার পিছিয়ে 3-4 বছর ধরে রাজনীতি করতেছো। অর্থাৎ স্থায়ী এবং স্বীকৃত কি? তোমরা সবাই জানে, পুরো সমাজই জানে তুমি এবং তোমার ওয়াইফ হচ্ছেন একজন হাজব্যান্ড অন্য ওয়াইফ, তোমাদেরকে কি বলে কোনো জায়গায় গিয়ে কেউ ডিস্টার্ব করতেছে না, ঠিক আছে? সো এই যে তোমার সমাজ স্বীকৃত হইতে হবে এবং স্থায়ী হইতে হবে, এই কথাটা বলছে কি জিসবার্ট। অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানের জন্য ব্যক্তি এবং গোষ্ঠী সবাই এটার সাথে অ্যাগ্রি করা লাগবে এবং একই সাথে এটা কি হইতে হবে? এটা হইতে হবে স্থায়ী এবং স্বীকৃত। এরপর সামনার কি বলেন? ইনস্টিটিউশন কনসিস্ট অফ এ কনসেপ্ট অ্যান্ড স্ট্রাকচার। অর্থাৎ একটা ধারণা এবং সেই ধারণার একটা বাস্তবায়িত রূপ হচ্ছে কি? সেই বাস্তবায়িত রূপ হচ্ছে একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান। গিলিন এবং গিলিন নামটা খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট না, নামটা খুব ইন্টারেস্টিং। কীভাবে ইন্টারেস্টিং? আমার কাছে খুব মজার লাগে যে একই নাম মনে করে দুইজনের, হ্যাঁ, বা গিলিন এবং গিলিন, এনারা কি বলছেন যে a social institution is a functional configuration of culture pattern which possesses a certain permanence and which is intended to satisfy felt social needs. ওকে, এটাও তোমার আহামরি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তোমার আমি কখন কোথায় আসবে সেটা আমি বলে দিব তোমাকে। এইটুকু তুমি একবার রিডিং মেরে রাখবা এবং এইটুকু কেন রিডিং মেরে রাখবা? এইটুকুর মধ্যে তোমাকে এতগুলা যে প্রামাণ্য সংজ্ঞা শিখলা, সেই এতগুলা প্রামাণ্য সংজ্ঞার একটা ওভারঅল সামারি দেওয়া হয়েছে। ওকে, আসো এবার হচ্ছে আমরা মেইন কনসেপ্টে যাই। মেইন কনসেপ্ট কি? এতগুলো সংজ্ঞা যে আমরা বিশ্লেষণ করলাম, তাহলে সামাজিক প্রতিষ্ঠান এতগুলো সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা কি পাই? আলটিমেটলি পাই হচ্ছে সামাজিক প্রথা ও সংস্কারের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই বিষয়গুলো আছে যে এই যে তোমার মনে করো বিবাহ, পরিবার, তারপর হচ্ছে ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, বা হচ্ছে তোমার মনে করো এই যে
শিক্ষা ইন জেনারেল, বিদ্যালয়, প্রতিষ্ঠান, তো এই বিষয়গুলো কি একটা প্রথা ও সংস্কারের উপর প্রতিষ্ঠিত। যে প্রথা ও সংস্কার কি, তুমি মনে করো জিপিএ 5-এর জন্য পড়াশোনা করতেছো, এই যে জিপিএ 5 সিস্টেম, এই সিস্টেমটা কি একটা সংস্কার এবং প্রথার উপর দাঁড় করানো। জিপিএ 5 না পাইলে তুমি ভার্সিটিতে ঠিকমতো পরীক্ষা দিতে পারবে না, অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করারও যোগ্যতা তোমার থাকবে না, সব ভার্সিটিতে না, বেশিরভাগ ভার্সিটিতে পারা যায়, ঠিক আছে। সো মানে ওভারঅল তুমি কম্পিটিশন থেকে আগেই পিছিয়ে যাবা। এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো হচ্ছে প্রথা ও সংস্কার। এবং এই প্রতিষ্ঠানসমূহ মোটামুটিভাবে স্থায়ী ও বিমূর্ত। স্থায়ী ও বিমূর্ত কীভাবে, মনে করো জিপিএ 5 তুমি পাবা, আমি তোমার উদাহরণ দিয়ে বলতেছি, হ্যাঁ। এই যে মনে করো জিপিএ 5 সিস্টেম চালু হয়েছে মনে করো 2012-13 ওই শিক্ষাবর্ষ থেকে আর কি। তো 13 সাল থেকে আজকে 24 সাল, মনে করো প্রায় 10-12 বছর ধরে তোমার এই যে জিপিএ 5 সিস্টেম সেটা চলতেছে। তাহলে আলটিমেটলি কী দাঁড়াইলো, তাহলে আলটিমেটলি দাঁড়াইলো হচ্ছে এগুলো হচ্ছে স্থায়ী ও বিমূর্ত। অ্যাগেন আমি উদাহরণ দিয়েছিলাম ডিভোর্সের যে কথাটা, যে বিয়ে হইলে কি তুমি নগদে 1-2 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দিবা না, বিয়ে হওয়ার উদ্দেশ্য হচ্ছে সারা জীবন একসাথে হাতে হাত ধরে চলার কারণ। ওকে, সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার বিশেষ কৌশল, সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার বিশেষ কৌশল কীভাবে, এটা যে তুমি আজকের দিনে পড়াশোনা করতেছো ভালো স্টুডেন্ট হওয়ার জন্য, ভালো স্টুডেন্ট হওয়ার মাপকাঠি কি, ভালো স্টুডেন্ট হওয়ার মাপকাঠি হচ্ছে তুমি জিপিএ 5 পাবা, পরবর্তীতে কোনো একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। কিন্তু এই যে তোমার মাপকাঠি, হ্যাঁ, মানুষকে নিয়ন্ত্রণ করা মাপকাঠি, এই মাপকাঠিটা নিয়ন্ত্রণ কিভাবে করতেছে ভাই, ঠিক আছে চান্স পেলাম তো কী হয়েছে, নিয়ন্ত্রণ হচ্ছে এই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। যে না, তুমি সকালবেলা উঠতেছো, স্কুল কলেজের ক্লাস করতেছো, হালকেনস্টাইনের ক্লাস করতেছো, এবং হালকেনস্টাইনের ক্লাস করার পর দিনের একটা নির্দিষ্ট সময় ধরে তুমি কী করতেছো, নির্দিষ্ট সময় ধরে তুমি নিচের টেবিলে বসে পড়াশোনা করতেছো। অর্থাৎ আলটিমেটলি কী বিষয়টা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো। আমি ধর্ম নিয়ে উদাহরণ দিই, প্রত্যেক শুক্রবার কী করতেছো, তুমি নামাজ পড়তে যাচ্ছ, জুম্মার নামাজ। এছাড়াও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য তো অবশ্যই অনেক অনেক ভালো। এছাড়াও মনে করো তুমি কী করতেছো, এছাড়া তুমি মনে করো করতেছো যে জুম্মার নামাজ পড়ার পাশাপাশি তুমি যারা হিন্দু আছো তাদের মনে করো পূজা অর্চনা করতেছো, বা হচ্ছে তোমার যারা খ্রিস্টান আছো তারা প্রতি রবিবার চার্চে যাচ্ছ। এই কাজগুলো মানুষকে নিয়ন্ত্রণ করে যে না, তুমি ধর্মের দিকে আসো, ধর্ম বলছে একটা কাজ করা খারাপ, এবং তুমি সেই খারাপ কাজ থেকে বিরত আসো। তাহলে আলটিমেটলি কি, এই পুরা সামাজিক প্রতিষ্ঠানগুলো মানুষকে নিয়ন্ত্রণ করতেছে। এটি একটি সুনির্দিষ্ট পদ্ধতি নির্ভর, অর্থাৎ এই বিষয়গুলো একটা পদ্ধতি মেনে চলে, এবং এই পদ্ধতি মেনে যে চলতেছে, এই পদ্ধতিগুলো কি পদ্ধতি হচ্ছে, মনে করো প্রথমে আমি বিয়ে করলাম, তারপর আমার সন্তান হবে, তারপরে সেই সন্তানকে আমি বড় করব, অর্থাৎ একটার পর একটা, এমন না যে মনে করো আগেই সন্তান হয়ে গেল তারপরে বিয়ে করলাম। এটা করে, অনেকে করে, কিন্তু মানে পদ্ধতিগুলো কী সমাজ স্বীকৃত পদ্ধতি হচ্ছে তুমি আগে বিয়ে করবে, তারপরে তোমার কি হবে, তারপর তোমার বাচ্চা হবে। এরপর সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বগুলো কী, সামাজিক প্রতিষ্ঠানের জন্য তোমার কি, এই যে 4র্থ অধ্যায়ের মধ্যে এখানে আলোচনা করা হয়েছে, 4র্থ অধ্যায়ের মধ্যে যে আজ আলোচনা করা হয়েছে সেগুলোর মধ্যে একটা সংজ্ঞা আমরা দেখব, যে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে রীতিনীতি প্রথা পদ্ধতির নানা রূপ, যার রয়েছে সুনির্দিষ্ট নিয়মাবলী। অর্থাৎ এগুলা কি এক একটা রীতিনীতি এবং এক একটা প্রথা পদ্ধতি, যার রয়েছে সুনির্দিষ্ট নিয়মাবলী। রীতিনীতি কি, রীতিনীতি হচ্ছে যেই রীতি একটা অনুসরণ করি। মনে করো আমরা বাংলাদেশে কী রীতি অনুসরণ করি, যে আমরা বিয়ের মধ্যে শুরুতে একটা মেহেদি অনুষ্ঠান হবে, তারপরে আমার হলুদ অনুষ্ঠান হবে, তারপরে গিয়ে আমি বিয়ে, তারপরে বউ ভাত, এই হাবিজাবি হবে। প্রথা পদ্ধতি কি, যে বিয়ের মধ্যে যে পদ্ধতিগুলো আছে, যে ছেলে পক্ষ বলবে কবুল, তারপরে মেয়ে পক্ষ বলবে কবুল, তারপরে তাদের বিয়ে হবে সবার সামনে, অর্থাৎ সমাজ স্বীকৃত একটা পদ্ধতিতে তারা বিবাহ করলো, যেটা হচ্ছে আমার প্রথা এবং পদ্ধতি। যাদের রয়েছে সুনির্দিষ্ট আবার নিয়মাবলী কি, এটা শুধুমাত্র প্রথা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, নিয়মাবলীর মধ্যে তোমার আইন অনুযায়ী সেখানে কাবিননামায় তোমাকে সিগনেচার করতে হবে। এই যে তুমি কাবিননামায় সিগনেচার করলা সুনির্দিষ্ট নিয়মাবলী, তাহলে আমরা আলটিমেটলি পুরোটা কি পাইলাম, যে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে রীতিনীতি প্রথা পদ্ধতির নানা রূপ, যা রয়েছে সুনির্দিষ্ট নিয়মাবলী। এরপরে কি, সামাজিক প্রতিষ্ঠানের সমাজের মানুষের নিরাপত্তা, নারী পুরুষের বৈধ সম্পর্ক, সন্তান লালন পালন, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা, শিক্ষা বিস্তার ইত্যাদি প্রয়োজন পূরণের ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানগুলো কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো একটা সামারি আমরা দেখে নিলাম। তারপরে আসো পরিবার ও বিবাহ, দুইটি সামাজিক প্রতিষ্ঠান, এবং সামাজিক প্রতিষ্ঠানের এই দুইটার গুরুত্ব কি, পরিবার ও বিবাহের গুরুত্ব হচ্ছে এই দুইটাই মানুষকে তার প্রাথমিক যে সামাজিকীকরণ আছে সেই সামাজিকীকরণে সহায়তা করে। মানুষকে একটা প্রাথমিক অর্থনৈতিক নিরাপত্তা দেয় কে, পরিবার। অর্থাৎ তোমার বাবা তোমার কি ভরণ পোষণের দায়িত্ব বহন করতেছে, বা তোমার মাও করতে পারে, সমস্যা নেই।
তারপর শিশুর ছোটবেলা থেকে লালন পালন, বিকাশ, সামাজিকীকরণ এবং সেই শিশুকে সমাজের যোগ্য করে তোলা, সকল কাজগুলোকে করে পরিবার ও বিবাহ করে। তাহলে সমাজের মধ্যে টিকে থাকার জন্য এই পরিবার এবং বিবাহ উভয়ের গুরুত্ব খুব বেশি পরিমাণে অপরিসীম। ঠিক আছে, উত্তরে মানে তোমার যদি এই দুটো অপশন আসে কি লিখবা, যে সমাজের মধ্যে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার ও বিবাহ এই দুয়ের গুরুত্ব অপরিসীম। এরপর হচ্ছে শিক্ষা একটি সামাজিক প্রতিষ্ঠান। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে সহায়তা করে এবং এই শিক্ষার দ্বারাই মানুষ নিয়মানুবর্তী হয়ে ওঠে এবং এই শিক্ষার মাধ্যমে মানুষ সমাজের মধ্যে স্টাবলিশড হওয়া যে কনসেপ্ট, এই যে মনে করো তুমি পড়াশোনা করতেছো কেন? যে ভাই আমি এইচএসসিতে জিপিএ 5 পাবো, কোনো একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, সেই প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে কোনো একটা সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পর আমি কি করব, তোমার ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার আমার একটা টার্গেট আছে বা আমি বিদেশে চলে যাবো আর কি। তো এই যে তোমার একটা আলটিমেট গোল আছে, সেই গোল পূরণ করতে গিয়ে সহায়তা করবে শিক্ষা এবং মানুষকে মানুষের মতো গড়ে তোলা। যেটা শিক্ষার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনা। অর্থাৎ তুমি আগে যদি একটু মনে করো ডাম ছিলা, এখন বর্তমানে মনে করো একটু চালাক চতুর বা হচ্ছে সমাজের সাথে ভালোভাবে খাপ খেয়ে নেওয়ার যে অ্যাবিলিটিটা আছে, সেই অ্যাবিলিটি তোমাকে দিবে হচ্ছে শিক্ষা। আসো ভিতরে আমরা কি দেখতে পারি, ভিতরের মধ্যে আমার এতটুকু দরকার আছে যে শিক্ষার মাধ্যমে শিক্ষার প্রকৃত বাস্তব অলংকারিক ও ব্যবহারিক উভয় রূপ উদ্দেশ্য সাধিত হবে। অর্থাৎ মানুষের যে বিকাশ করার জন্য, বিকশিত হওয়ার জন্য প্রকৃত বাস্তব, অর্থাৎ আমি শুধুমাত্র তাত্ত্বিকভাবে পড়লেই হবে না, বাস্তব জীবনে আমার শিক্ষা যাতে ভালোভাবে ফুটিয়ে তোলে, শিক্ষা সেই সামাজিকীকরণে বা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সেই দায়িত্বটা পালন করে। অলংকারিক ও হচ্ছে তোমার কি ব্যবহারিক, যে শুধুমাত্র আমি সারাদিন মুখের মধ্যে বুলি আওড়াইতেছি যে মানুষের সেবা করো, মানুষের উপকার করো, তাইলে হবে না, সে তোমাকে কি করতে হবে, ব্যবহারিকভাবে নিজে সেটার দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে তাই শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরপর সাংস্কৃতিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানের আওতাভুক্ত। তাহলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিয়ে তুমি একটা কথা বলতে পারো। সাংস্কৃতিক প্রতিষ্ঠান কি? সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে মনে করো শিল্পকলা, নাট্যমঞ্চ, ক্রিকেট, তারপর বিভিন্ন রকমের খেলাধুলা, তারপর হচ্ছে মনে করো সংস্কৃতির ক্ষেত্রে আরও কি, যে দেখো সাহিত্য সংঘ, সঙ্গীত চর্চা, চিত্রকলা, ক্রীড়া সংঘ, এই বিষয়গুলো হচ্ছে তোমার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এবং মনে করো যে ছেলেটা নেশা করে এবং যে ছেলেটা নেশা করে না, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একজন নিজের যে ফ্রি টাইমটা আছে সেই ফ্রি টাইমটার মধ্যে একলা থাকে এবং বিষণ্ণতায় ভোগে, আরেকজন হচ্ছে সেই সময়টার মধ্যে মনে করে কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, হইতে পারে কোনো একটা ক্লাব করে, হইতে পারে সে কোনো মনে করো মাঠের মধ্যে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, বা হইতে পারে সে সঙ্গীত চর্চা করে। অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানুষকে মাদক থেকে দূরে রাখে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানসমূহ আছে সেই বিষয়গুলো মানুষকে বিষণ্ণতা থেকে দূরে রাখে। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো মানুষকে কী বলে এটাকে, মানুষ হিসেবে বিকশিত হতে সহায়তা করে। কারণ মনে করো তুমি একটা ক্লাবের মধ্যে আসো এবং সেই ক্লাবের মধ্যে একটা লিডিং পজিশনে গেলা, তাহলে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান তোমাকে কী হলো, তোমার ভিতরের যে লিডারশিপ স্কিলটা আছে সেই লিডারশিপ স্কিল ডেভেলপ করার জন্য সহায়তা করতেছে। ঠিক আছে, এরপর সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তির আচার আচরণ, নিরাপত্তা, নারী পুরুষের বৈধ সম্পর্ক, শিক্ষা, প্রয়োজনীয় জ্ঞান, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন করতে পারে। অর্থাৎ আরেকটা ভালো কথা তোমাদেরকে বলে নেই, এই বিষয়টা হচ্ছে যে এই সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব, এই গুরুত্বটা তোমার গ বা হচ্ছে ঘ মার্কে আসতে পারে। গ এবং ঘ মার্কের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আচার আচরণ, নিরাপত্তা, মানুষের কি আচার আচরণের যে দৃষ্টিভঙ্গির পজিটিভ চেঞ্জ, সেই পজিটিভ চেঞ্জটা আনে কি? পজিটিভ চেঞ্জটা আনে হচ্ছে আচার আচরণ। মানুষের নিরাপত্তা দেয় কে? এই সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে মনে করো গ্রাম পর্যায়ে তুমি যদি বলো মনে করো পঞ্চায়েত, বা হচ্ছে মনে করো একটা শিশু কিশোর সংঘ, যে জায়গার মধ্যে তোমার ইফটিজিংকে প্রতিহত করা হয়, তাহলে মানুষের নিরাপত্তা বিকাশে পরোক্ষভাবে হলেও সহায়তা করে হচ্ছে এই সামাজিক প্রতিষ্ঠান। নারী পুরুষের বৈধ সম্পর্ক কিভাবে হয়? সেটা হচ্ছে বিবাহের মাধ্যমে, পরিবার গঠনের মাধ্যমে। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করে। প্রয়োজনীয় জ্ঞান কি? সেই প্রয়োজনীয় জ্ঞান হচ্ছে তুমি সমাজে মানুষের মতো মানুষ অর্জন এবং সমাজের মধ্যে ভালোভাবে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে জ্ঞানটা প্রয়োজন সেটা হচ্ছে আমার প্রয়োজনীয় জ্ঞান। এরপরে কি? মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির বিকাশ। মূল্যবোধ দৃষ্টিভঙ্গির বিকাশ কি? মানুষের মধ্যে মনে করে একটা ভিতরে মূল্যবোধ আছে এবং এই মূল্যবোধটা জাগ্রত করা, এই মূল্যবোধটাকে বিকশিত করা, এই সকল কিছু দায়িত্ব পালন করে হচ্ছে এই সামাজিক প্রতিষ্ঠান, যার মধ্যে মনে করো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কিন্তু অন্যতম ছিল। আমরা বলছিলাম যে আগের এই মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং মূল্যবোধের বিকাশ, এই বিকাশ করার জন্য হচ্ছে তোমার সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরপরে সামাজিক প্রতিষ্ঠান মানুষের মধ্যে নীতিবোধ, গঠনমূলক চরিত্র বিকাশের ক্ষেত্রেও জনগণকে সঠিকভাবে পরিচালিত হতে সহায়তা করে। অর্থাৎ মানুষের মধ্যে একটা নীতিবোধ আছে। নীতিবোধটা কি? মনে করো তোমার ভিতরে বা আমার ভিতরে নীতিবোধ আছে,
যে না রাস্তাটা কুকুর দেখলে তাকে ইট বা ঢিল ছুঁড়ে মারা যাবে না। এই যে নীতিবোধ, সেই নীতিবোধটা আসে কোত্থেকে, বা হচ্ছে মূল্যবোধ বা আদর্শ বিশ্বাস, কাছাকাছি সেম কথা। এই বোধটা আসে হচ্ছে তুমি সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে আসো এবং তোমার পরিবার তোমাকে বলতেছে না এই কাজ করা যাবে না। গঠনমূলক চরিত্র কি, মনে করো তুমি একসাথে 3টা মেয়েকে ডাবল টাইমিং না ট্রিপল টাইমিং করো আর কি, কেউ করিও না, ঠিক আছে, কেউ করিও না, সবাই লয়াল থেকো। যাই হোক, মনে করো ট্রিপল টাইমিং তুমি করো বা ডাবল টাইমিং করো, এই বিষয়টা হচ্ছে তোমার নিজের চরিত্র হিসেবে তোমাকে নিচের দিকে নিয়ে যায়, অর্থাৎ তুমি ক্যারেক্টারলেস হয়ে পড়ো। এবং সামাজিক প্রতিষ্ঠান, তোমার পরিবার তোমাকে শিক্ষা দেয় যে না লয়াল থাকতে হবে, তোমার আশেপাশের ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠান তোমাকে শিক্ষা দেয় তোমাকে লয়াল থাকতে হবে, তোমার আশেপাশের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তোমাকে শিক্ষা দিচ্ছে যে তোমাকে লয়াল থাকতে হবে। তোমার শিক্ষা হইতে পারে সেটা পারিবারিক শিক্ষা বা হচ্ছে তোমার বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই সকল কিছু তোমাকে শিক্ষা দেয় তোমাকে লয়াল থাকতে হবে। তাহলে আলটিমেটলি তোমাকে সামাজিক প্রতিষ্ঠান কী করলো, সামাজিক প্রতিষ্ঠান তোমাকে গঠনমূলক চরিত্র বিকাশের জন্য সহায়তা করলো। এবং এই যে গঠনমূলক চরিত্র এবং হচ্ছে নীতিবোধ, এই দুইটার জন্য হইলো তোমাকে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব আমাদের অপরিসীম। ওকে, এরপর সামাজিক প্রতিষ্ঠান মানব সমাজের নিরাপত্তা ও স্থায়িত্ব, মানব সমাজের নিরাপত্তা ও স্থায়িত্ব সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মানব সমাজের নিরাপত্তা কীভাবে, তুমি যখন একটা সাংস্কৃতিক মনে করো কিছুদিন আগে, হ্যাঁ, আমাদের যখন বিপ্লবী সরকার আসলো জুলাই বিপ্লবের পরে, সেই মাঝখানের সময়টুকুর মধ্যে কী হলো, সারা দেশের মধ্যে ডাকাত বেড়ে গেল। তখন কী হলো, বিভিন্ন স্থানীয় সংঘগুলো আছে বা যুব সংঘ, যুব উন্নয়ন সংঘ, ক্রীড়া সংঘ, এরা একসাথে বসলো, একসাথে বসা তোমার নিজেদের এলাকা নিজেরাই পাহারা দিত, আর যেখানে পুলিশ অ্যাবসেন্ট সেখানে আমরা নিজেরাই পাহারা দিব। সো এই যে তোমার নিজেদের নিরাপত্তা তারা নিজেরা নিশ্চিত করলো, তাহলে মানব সমাজের নিরাপত্তা স্থায়ী সংঘ বা বিভিন্ন মাইক থেকে, মসজিদের মাইক থেকে বলা হচ্ছে যে আপনারা ঘর থেকে বের হন, ডাকাত আসছে, ডাকাত আসছে। তাহলে সেই ধর্মীয় প্রতিষ্ঠানও কিন্তু আলটিমেটলি কি একটা সামাজিক প্রতিষ্ঠান। তাহলে মানুষের নিরাপত্তা এবং স্থায়িত্ব সংরক্ষণ, মানুষ যাতে মানুষ হিসেবে আরও বেশি দিন বাঁচতে পারে, মানুষ যাতে মানুষ হিসেবে কী বলে নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি একসাথে মিলেমিশে থাকার যে বন্ডিং, সেই বিষয়টা যাতে নিশ্চিত হইতে পারে, সেই কারণে হচ্ছে মানুষের নিরাপত্তা স্থায়িত্ব সংরক্ষণের জন্য হচ্ছে কি আমাদের সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এরপর সামাজিক প্রতিষ্ঠান সমাজের জনগণের মধ্যে সম্পর্ক, নিয়ম নীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে একে অপরের সাথে সম্পৃক্ত এবং যাবতীয় উন্নয়নে সকলকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করা আছে। এত কিছু লাগবে না, আমি তোমাকে এতটুকু দাগায় দিই যে জনগণের মধ্যে সম্পর্ক, নিয়ম নীতি প্রতিষ্ঠা। সমাজের মধ্যে তুমি আমাকে কোনোদিন চিন্তাও না, জানতাও না, চেহারাও দেখো নাই, জাস্ট কথার কথা আর কি। এই যে তুমি আমাকে চেহারা দেখলা না, তুমি আমাকে যে একজন আননোন পার্সন হিসেবে বর্তমানে দেখতেছো, তার একমাত্র কারণ কি, তার একমাত্র কারণ হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। তুমি শিক্ষা নিতে আসছো, তুমি হালকেনস্টাইন প্রতিষ্ঠান, অর্থাৎ প্রতিষ্ঠান হচ্ছে এই ক্ষেত্রে হালকেনস্টাইন, এবং সামাজিক প্রতিষ্ঠান কি তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক, শিক্ষক ছাত্রের একটা সম্পর্ক। এই যে তুমি আমাকে ডাকতেছো, ভাইয়া আপনি এই ক্লাসটা এইভাবে না নিয়ে এইভাবে নিলে উপকার হয়, ভাইয়া আপনি আমাকে কী বলে দাগানো বইটা ভালোভাবে প্রোভাইড করেন। এই যে তুমি আমার কাছে রিকোয়েস্টগুলো করতেছো, এই রিকোয়েস্টগুলোর প্রেক্ষিতে আমি কী করতেছি, এই রিকোয়েস্টগুলোর প্রেক্ষিতে আমি স্টেপ নিচ্ছি এবং আমি হচ্ছে আমার ক্লাসের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করতেছি, বা আমি তোমাকে সময় মতো দাগানো বইগুলো পৌঁছে দিচ্ছি। এই যে তোমার আর আমার মধ্যে যে সম্পর্কগুলো হইলো, এই সম্পর্কের কারণে হচ্ছে জনগণের মধ্যে সম্পর্ক ও যে নীতি আছে, সেই নীতি প্রতিষ্ঠা করতে সহায়তা করে কি আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানে জনগণের মধ্যে সৌজন্যবোধ সৃষ্টি করে এবং এই যে জনগণ আছে সেই জনগণের সামাজিকতার উন্মেষ ঘটায়। সৌজন্যবোধ কি আর সামাজিকতা কি? সৌজন্যবোধ হচ্ছে, মনে করো তুমি আমার সাথে গ্রিট করতে আসো যে ভাইয়া কী খবর, সবার আগে করবা হাতটা বাড়া দিবা, ভাই হ্যান্ডশেক করেন। এই যে এটা হচ্ছে সৌজন্যতা বোধ। বা হচ্ছে মনে করো তুমি তোমার কোনো চাচাকে দেখলে কী করবা, সবার আগে চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি। এই যে সৌজন্যতা বোধ, অর্থাৎ নিজের সাথে আরেকজনের যখন ইন্টারাকশন হবে, সেই ইন্টারাকশনের সময় তুমি যে কুশল বিনিময় করলে, সেটা হচ্ছে সৌজন্যতা বোধ। আর সামাজিকতার উন্মেষ কি? সামাজিকতার উন্মেষ হচ্ছে, সামাজিকতাটা বুঝি, উন্মেষ তো বুঝি আমরা। সামাজিকতা হচ্ছে একজনের সাথে আরেকজনের মিশার কারণে মানুষের চিন্তা চেতনা, কথাবার্তা যে পরিবর্তন হয়। মনে করো তুমি একজন শিশু, তোমাকে জন্মগ্রহণ করানো হয়েছে মাত্র, আর তুমি জন্মগ্রহণের পর তোমার বাবা মা ডিসাইড করলো যে তোমাকে কালো একটা গোডাউনের মধ্যে রেখা দেওয়া হবে, যেখানে তুমি কোনো মানুষের দেখা সাক্ষাৎ পাবে না, শুধুমাত্র 3 বেলা তোমাকে খাবার দেওয়া হবে। তোমাকে 10 বছর বয়সে সেই গোডাউন থেকে বের করা হলো, বা হচ্ছে 5 বছর বয়সে তোমাকে সেই গোডাউন থেকে বের করা হলো। 5 বছর পর দেখা যাবে যে তোমার কথাবার্তা, চালচলন 1 বছরের শিশুর মতো অপরিপক্ক। কেন? কারণ হচ্ছে তোমার একটা সামাজিকীকরণ হয় না, তুমি আরেকজনের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা জানো না, অর্থাৎ তোমার একটা সামাজিকতার অভাব আছে, সামাজিকীকরণের অভাব আছে। এই যে সামাজিকীকরণ, সেই সামাজিকীকরণের উন্মেষ ঘটায়কে বা হচ্ছে বিকাশ ঘটায়কে আমাদের এই সামাজিক প্রতিষ্ঠানগুলো। এবং এই কারণে, অর্থাৎ সৌজন্যবোধ সৃষ্টি এবং সামাজিকতার উন্মেষ ঘটানোর কারণেই সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।
এরপর সামাজিক প্রতিষ্ঠান সমাজের অগ্রগতি সাধনের মাধ্যমে সমাজকে গতিশীল ও প্রাণবন্ত করে। সমাজকে গতিশীল ও প্রাণবন্ত কি, এর প্রশ্ন জাগে না? প্রশ্ন হচ্ছে কেন করে আর কি। গতিশীল করার একমাত্র কারণ হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান আছে বলেই তুমি এত অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারতেছো। ভাই কালকে আমার একটা বিয়ের দাওয়াত আসছে, ভাই পরশু দিন আমার ক্লাবে একটা কাজ আসছে, ভাই তারপরের দিন হচ্ছে আমি আমার এলাকার বন্ধুদের সাথে খেলতে বেরোবো, ভাই তারপরের দিন হচ্ছে আমি আমার টিচারের বা হচ্ছে কী বলে পুরা স্কুল আছে সেই স্কুলের ফ্রেন্ডদের সাথে একটা ক্লাস পার্টি আছে। এই যে বিভিন্ন বিষয়গুলা তোমার জীবনকে খুব গতিশীল করে, আনন্দময় করে এবং তোমার জীবনকে করে কি প্রাণবন্ত। নাইলে কি হইতো, ভাই আমার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে না, তোমাদের মধ্যে কিছু ফ্রেন্ড দেখবা যে তার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, সে কোনো ক্লাবে জয়েন করে না, সে শুধু ক্লাসে আসে, কোনো দিয়ে বসে থাকে, চুপচাপ মনে করো মন খারাপ করে বসে থাকে, মন খারাপ করে বসে থাকার পর সে হচ্ছে আস্তির উপর বেড়ে চলে যায়। তার আলটিমেটলি কী হলো, সামাজিক প্রতিষ্ঠান না থাকার কারণে তারও কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান হবে ভবিষ্যতে, সেও কিন্তু কি বিবাহ করবে, পরিবার করবে, অর্থাৎ সে নিজে বিয়ের দাওয়াত খাচ্ছে পরিবারের সাথে গিয়ে। আলটিমেটলি সামাজিক প্রতিষ্ঠান তোমাকে সব ক্ষেত্রে ফেস করা লাগবে এবং এই সামাজিক প্রতিষ্ঠানগুলা তোমাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে সহায়তা করবে এবং তোমার জীবনকে আরও বেশি গতিশীল করে তুলতে সহায়তা করবে। ঠিক আছে, এরপর সামাজিক প্রতিষ্ঠান মানুষের সার্বিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন নিয়ম নীতির প্রবেশ ঘটিয়ে সামাজিক বিভিন্ন সমস্যাগুলি সুষ্ঠু সমাধান দেয়। নিয়ম নীতির প্রবেশ কি? তুমি মনে করো যাকে তাকে দেখা হইলে গালি দিতে পারো না। কেন পারো না? কারণ তোমার একটা পারিবারিক শিক্ষা আছে, তোমার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, তোমার মূল্যবোধ বলতেছে যে তুমি আরেকজনকে চাইলেই গালি দিতে পারতেছো না। অর্থাৎ সমাজ তোমাকে একটা ধরা বাঁধা নিয়মকানুন করে দেয়। তারপর মনে করো লেটসে যে তুমি বিয়ের আগে তোমার গার্লফ্রেন্ড নিয়ে একসাথে সংসারের মতো মানে বৈবাহিক সংসারের মতো বসবাস করতেছো, লিভ টুগেদার করতেছো। সমাজের দৃষ্টিতে কিন্তু এটা খুবই দৃষ্টিগত একটা বিষয়, কারণ এখানে বিবাহ এবং পরিবারের একটা কনসেপ্ট আছে। অর্থাৎ সমাজ তোমাকে একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে পরিচালনা করে এবং সেই নিয়ম নীতির মধ্যে দিয়ে পরিচালনা হওয়ার সময় বা পরিচালিত হওয়ার সময় তোমার যদি কোনো সমস্যা ফেস করা লাগে, সেই সমস্যার একটা সুষ্ঠু সমাধানও দেয় কে? এই সামাজিক প্রতিষ্ঠান। মনে থাকবে? আচ্ছা, এরপর হচ্ছে বিবাহের ধারণা, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানের যে গুরুত্বগুলো ছিল সেই গুরুত্বগুলা আমাদের শেষ হয়েছে। এখন আসো বিবাহের ধারণা। বিবাহের ধারণার মধ্যে আমরা কি পড়ব? বিবাহের ধারণার মধ্যে আমরা পড়ব হচ্ছে বিবাহ কি, বিবাহ কাকে বলে, এবং এই যে বিবাহ আছে কত রকমের বিবাহ যে হইতে পারে তুমি এটা চিন্তাও করতে পারো না। বিবাহ কীরকম হইতে পারে? বিবাহ হইতে পারে মনে করো কী বলে এটাকে মাতৃতান্ত্রিক বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, হ্যাঁ, তারপর হইতে পারে আরও কি বিভিন্ন রকমের বিবাহ আছে। আসো এই বিবাহগুলো যখন আমরা ভিতরে শিখবো, সেই ভিতরে শেখার সময় আমি তোমাকে শর্টে বুঝিয়ে দিব, শর্টে বইলা দিব। ঠিক আছে, প্রথমে দেখি বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান, স্বামী এবং স্ত্রীর মধ্যে বৈধ যৌনাচার এবং সন্তান উৎপাদন ও লালন পালনের জন্য ধর্মের অনুমোদন এবং আইনের সমন্বয়ে যে চুক্তি হয় তাই বিবাহ। অর্থাৎ একজন পুরুষ এবং একজন মহিলা এই দুজনের মিলনের ফলে যেই সম্পর্কটা সৃষ্টি হয় তাই হচ্ছে বিবাহ। এবং এই সম্পর্ক হবে সমাজ স্বীকৃত, এই সম্পর্ক হবে আইন স্বীকৃত, এই সম্পর্ক হবে ধর্ম স্বীকৃত। এবং এইখানে একমাত্র উদ্দেশ্য থাকে কি, মানে একমাত্র না, ঠিক অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে মানুষের যে যৌন চাহিদা আছে সেটা পূরণ করা বৈধ উপায়। এবং এইখানে আরও কি কনসেপ্টগুলো আসে যে এইখানে আমরা সন্তান লালন পালন করতে হবে, সন্তান উৎপাদন করতে হবে বৈধ সন্তানের কী বলে এটাকে আমি একটা রূপদান করে। এখন ভাই প্রশ্ন, সন্তান তো অনেকে বিয়ের পরে নেয় না। হ্যাঁ, এখানে আমরা প্রামাণ্য সংখ্যার মধ্যে পাবো যে বিবাহ হচ্ছে সেইরকম একটা চুক্তি, যে চুক্তির মধ্যে স্বামী এবং স্ত্রী একটা দীর্ঘ সময় ধরে বা স্থায়ী বসবাস করে, যেখানে সন্তান থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে আমার যৌন চাহিদা পূরণ করা, একসাথে থাকা, এবং সেই জায়গায় মনে করো মেন্টাল সাপোর্টের যে বিষয়গুলো আছে, মনে করো মানসিকভাবে আমি ভেঙে পড়লে আমার বেটার হাফ আমাকে সাপোর্ট দেবে। এবং এই পুরো কনসেপ্টটা যখন সমাজ স্বীকৃত উপায়, ধর্ম স্বীকৃত উপায় এবং কি তোমার আইন স্বীকৃত উপায় হয়ে থাকে, সেটাই হচ্ছে আমার বিবাহ, এই চুক্তি আর কি, স্থায়ী চুক্তি বলা হয় এটাকে। এরপরে কি, বিবাহের মাধ্যমেই নারী পুরুষ পারিবারিক জীবনে প্রবেশ করে এবং সমাজ স্বীকৃতভাবে সন্তান জন্মদানের অধিকার লাভ করে। ঠিক আছে, তাহলে দুইটা কাহিনী হয়, একটা কি নারী পুরুষ পারিবারিক জীবনে প্রবেশ করে, এক পারিবারিক জীবনে প্রবেশ, এবং দুই হচ্ছে সন্তান জন্মদানের অধিকার লাভ। ঠিক আছে, এরপর বিবাহ সম্পর্কে এডওয়ার্ড ওয়েস্টমার্ক কি বলেন, যে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে স্ত্রী ও পুরুষ মোটামুটি একটি স্থায়ী সম্পর্কে আবদ্ধ হয়। একটু আগে যেটা আমি তোমাকে বলে আসছিলাম যে এমন না যে বিয়ে তুমি আজকে করলা, কালকে দিনে মনে হচ্ছে ভাই বিবাহ আর করতে ইচ্ছা করতেছে না, বিবাহ বন্ধনে আর থাকতে ইচ্ছা করতেছে না, হ্যাঁ ঠিক আছে অন্য একজনকে আমি বিবাহ করে নিব, সমস্যা নেই, আজকে দিনে বিবাহ বাদ। এটা সাধারণত করা সম্ভব না বা সম্ভব হয় না।
এবং সন্তান সম্বন্ধী জন্ম দেওয়ার পরেও তাদের এই বন্ধন স্থায়ী থাকে। আমরা পরিবার যখন পড়বো, পরিবারের মর্গানের একটা তত্ত্ব আছে, সেই জায়গায় আমরা দেখব যে ওইখানে একটা পরিবার আছে, এক রকমের পরিবারের মানে ধরন পাবো, নামটা আমি এখন বলবো না, সমস্যা নেই, কারণ নামে এই নাম মানে ওই নাম এই ক্লাসে বলতে গেলে তোমাদের মাথা গোলায় যাবে। সেই পরিবারের মধ্যে সন্তান জন্ম দেওয়ার পরে মানুষের ডিভোর্স হয়ে আছে। প্রাচীনকালে হইতো, এখন আর ওরকম হয় না। তো বর্তমানকালে কি মোটামুটিভাবে একটা স্থায়ী সম্পর্ক, স্থায়ী চুক্তি, যে জায়গার মধ্যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সন্তান সম্বন্ধী উৎপাদন করে এবং সেই উৎপাদনের পরেও তাদের সেই স্থায়ী সম্পর্কটা বিদ্যমান থাকে। ঠিক আছে, এরপর E.R. গ্রোভেস বলে, অর্থাৎ এই সংজ্ঞাটা তোমাদেরকে মনে রাখা লাগবে, এডওয়ার্ড ওয়েস্টমার্কের। ঠিক আছে, ওয়েস্টার মার্চের। E.R. গ্রোভস কি বলেন? E.R. গ্রোভস বলেন বিবাহ হচ্ছে এমন এক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন আছে এবং যার সামাজিক গোষ্ঠীর সমর্থন আছে, অর্থাৎ সামাজিক স্বীকৃতি আছে। বিবাহ কি আলটিমেটলি একটা বন্ধুত্ব। বিবাহ হচ্ছে তোমার উভয়ের এফোর্টের কারণেই হয়। এরকম যদি হয় দুইজনই মনে করো জব করে, তারা কি করবে? তারা হচ্ছে রাতের বেলা আসবে, রাতের বেলা আসার পর দুইজনই মনে করো একসাথে ডিনার বানাবে। বা মনে করো একজন যদি কী বলে রেখে তোমার অর্থ উৎপাদনের কাজে বা অর্থ আয়ের কাজে নিয়োজিত থাকে, আরেকজন হচ্ছে ঘরের কাজ করবে। অর্থাৎ এটা পারফেক্ট ব্যালেন্স, 100-100। বিবাহকে মানুষ অনেকে বলে যে 50-50 না, বিষয়টা 100-100, যে আমি না পারলে ও না পারলে আমি, একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে এই জায়গায়। এবং এই বন্ধুত্বের সম্পর্কের পর সেটা কি হয়? সেটা হচ্ছে সেখানে তোমার একটা আইনগত স্বীকৃতি থাকে, একটা সামাজিক স্বীকৃতি থাকে। এই সংজ্ঞাটা তোমাদেরকে মুখস্থ করা লাগবে। এরপর নৃবিজ্ঞানী ম্যালোনস্কি তার সেক্স অ্যান্ড রিপ্রেশন ইন স্যাভেজ সোসাইটি একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে বলেন কি, যে বিবাহ হচ্ছে একজন নারী এবং একজন পুরুষের সন্তান সন্ততি জন্মদান এবং লালন পালনের একটি চুক্তি বিশেষ। মেইন কি, দিন শেষে চুক্তি আসবেই। ঠিক আছে, সন্তান সন্ততি লালন পালন এবং কি আমার সেই সন্তান সন্ততি উৎপাদনের একটা চুক্তি বিশেষ, একটা স্থায়ী চুক্তি। এই সংজ্ঞাটা তোমাদেরকে মুখস্থ করা লাগবে। কার? নৃবিজ্ঞানী ম্যালোনস্কি। এরপরে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে আমরা একটা সংজ্ঞা পাই, যে জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে বিবাহ হচ্ছে এমন একটি প্রক্রিয়া অনুষ্ঠান, অর্থাৎ প্রক্রিয়া এবং অনুষ্ঠান তো অবশ্যই, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের বৈধতা স্থির হয়। অর্থাৎ স্বামী স্ত্রী একটা বৈধ সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে। মনে করো আজকের দিনে কোনো একটা হোটেলের মধ্যে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গেল, এবং সেই জায়গায় কি সমাজ একটু দৃষ্টিগত দৃষ্টিতে দেখে, সেখানে যদি কিছু করা হয় সেটা হচ্ছে তোমার লুকিয়ে করা হয়, অর্থাৎ সামাজিক স্বীকৃতি নাই, কোনো বৈধ স্বীকৃতি নেই। কিন্তু বিবাহের মাধ্যমে একজন হাজব্যান্ড ওয়াইফ যদি কোনো জায়গায় যায়, সেটাকে মানুষ বৈধ চোখে দেখে যে না, তারা তো একসাথে থাকতেই পারে। তারা বরং একসাথে না থাকাটাই অস্বাভাবিক, যে একসাথে না থাকলে মানুষ জিজ্ঞাসা করবে কী হয়েছে তোমাদের মধ্যে কি সম্পর্ক খারাপ হয়েছে নাকি, এরকম। অর্থাৎ মানুষ প্রশ্ন করা শুরু করবে। পাশাপাশি দৈহিক মিলনের উদ্দেশ্য হলো জীবনের পরিপূর্ণ সংহতির মাধ্যমে পরিবার প্রতিষ্ঠা করা। এটা আমার তোমাদেরকে মনে রাখা লাগবে না, কিন্তু এই দুটো সংজ্ঞা E.R. গ্রোভস এবং ম্যালোনস্কি এবং হচ্ছে এডওয়ার্ড ওয়েস্টমার্ক, এই তিনটা সংজ্ঞা তোমাদেরকে মুখস্থ করাই লাগবে। এরপরে W.P. স্কট একটা সংজ্ঞা দেন যে বিবাহ হলো এমন একটি প্রতিষ্ঠান কিংবা সামাজিক রীতিনীতির এক জটিল রূপ, যে একজন পুরুষ এবং একজন নারীকে পারস্পরিক অধিকার ও কর্তব্যের বন্ধনে আবদ্ধ করে এবং যা পারিবারিক জীবন পরিচালনায় অপরিহার্য। এই সংজ্ঞাটা আমার মুখস্থ করা দরকার নেই, এই সংজ্ঞাটা জাস্ট পড়ে যাবে একবার। এবং সমাজবিজ্ঞানী রস বিবাহকে তিনটি কনসেপ্টের মাধ্যমে ব্যাখ্যা করছেন। সমাজবিজ্ঞানী রস তিনটি কনসেপ্টের মাধ্যমে ব্যাখ্যা করছেন। এই তিনটা কনসেপ্ট তোমাদেরকে মুখস্থ করা লাগবে একদম সরাসরি। এবং এই জায়গা থেকে কি আসতে পারে? এই জায়গা থেকে তোমার MCQ আসবে, আমি একটু লিখে দিই। এই জায়গা থেকে কীরকম MCQ আসবে? এই জায়গা থেকে MCQ আসবে হচ্ছে যে আমার বিবাহ যে বন্ধনটা আছে, সেই বিবাহ বন্ধনের মধ্যে সমাজবিজ্ঞানী রস যে ছিলেন, সেই রস কয়টি উপাদানের বা কয়টি কনসেপ্টের কথা বলছেন? তিনটি কনসেপ্টের উপাদান। এবং তিনটি কনসেপ্ট দিয়ে হচ্ছে তোমার এটা একভাবে আসতে পারে যে কয়টি কনসেপ্ট, প্রশ্ন একরকম। আরেক রকম প্রশ্ন আসতে পারে বহুপদী নির্বাচনমূলক, যে নিচের কোনটি সঠিক, 1-2, 1-3, 2-3 নাকি 1-2-3। দুইভাবে MCQ আসতে পারে। আসো দেখি। বিবাহ হলো পবিত্র, অবশ্যই একটা পবিত্র সম্পর্ক, এবং বিবাহকে ফরজ করা হয়েছে ইসলাম ধর্মের মতে। বিবাহ হলো সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম উপায়। সামাজিক নিয়ন্ত্রণ কি? বিবাহ যদি মানুষ না করতো, এমন হচ্ছে মনে করো সন্তান সন্ততি একজনের সাথে উৎপাদন না করে, মনে করো একজন পুরুষ সে 10 জনের সাথে মিলিত হইতে পারতেছে এবং 10 জনের কাছে গিয়ে সে বাচ্চা উৎপাদন করলো, এবং সেটা কি হইতো? মনে করো জনসংখ্যার একটা বিস্ফোরণ হইতো, বা হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা দেখা যেত। মনে করো যে STD আছে, হ্যাঁ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এই STD থেকে শুরু করে এইডস, এই সকল কিছু একটা বিস্তার দেখতে পাইতাম আমরা। তাহলে সেই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করা হয় কিভাবে? নিয়ন্ত্রণ করা হয়েছে বিবাহের মাধ্যমে, যেখানে আমরা সামাজিক নিয়ন্ত্রণ করি। এরপর অত্যন্ত ব্যক্তিগত ধারণা। বিবাহ কি? একটা ব্যক্তিগত ধারণা। এই জায়গায় মনে করো হাজব্যান্ড ওয়াইফ সংসার করতেছে, তাদের সংসারের মধ্যে মারামারি কাটাকাটি চুলাচুলি হচ্ছে, কিন্তু তারা মনে করো বাইরের মধ্যে গিয়ে দেখাচ্ছে হ্যাপি ফেস, হ্যাপি কাপল।
এটা হয়, এটা অনেক ক্ষেত্রেই হয়। বিশেষ করে মনে করো আমি বলবো যে কাপল ব্লগস যেগুলো আছে, একান্ত আমার ব্যক্তিগত মত, কাপল ব্লগসের মধ্যে দেখবা যে তারা তাদের পুরো ম্যারেজ লাইফের 10% দেখাচ্ছে। কোন 10%? খুব হ্যাপি 10%। সো এই বিষয়গুলো হয়। আবার উল্টাটাও হয় যে মনে করো বাইরে দেখাচ্ছে নিউট্রাল সম্পর্ক আছে, চলে মোটামুটি, কিন্তু ভিতরে ভিতরে তারা খুব ভালো বন্ধু, তাদের মধ্যে বন্ডিং খুব ভালো এবং তারা পার্সোনালি খুব হ্যাপি। অর্থাৎ মানে বিবাহ হচ্ছে খুব ব্যক্তিগত ধারণা, এটা সমাজের মধ্যে সাধারণত প্রকাশ করা হয় না যে স্বামী স্ত্রীর মধ্যে কী হচ্ছে। এরপর হোবেল তার অ্যানথ্রোপোলজি গ্রন্থের মধ্যে বলেন, বিবাহ হচ্ছে সামাজিক রীতি বা আচরণের এক জটিল রূপ যা দুইটি নারী পুরুষের সম্পর্ক হিসেবে সংজ্ঞায়িত নিয়ন্ত্রিত হতে পারে। এটা জাস্ট মনে রাখবা। এরপরে সমাজবিজ্ঞানী রবার্ট লুই বলছেন, বিবাহ হচ্ছে দুজন নরনারীর মধ্যে সম্পর্ক রচনা যা সমাজ কর্তৃক অনুমোদিত। এই সংজ্ঞাটা অনেক সহজ। এই সংজ্ঞাটা আমি স্টুডেন্ট থাকলে আমি মনে রাখতাম, উপরের মধ্যে মনে করো কোনো একটা বাদ দিয়ে দিতাম। অর্থাৎ যে কোনো 3টা সংজ্ঞা তুমি খুব ভালো করে মনে রাখবা। যে কোনো 3টা সংজ্ঞা মনে রাখতে পারলে মোটামুটিভাবে এনাফ প্রামাণ্য সংজ্ঞা হিসেবে। এরপরে তুমি বলতে পারো নিজের মতো, অতএব বিবাহ বলতে বোঝায় স্বামী ও স্ত্রীর মধ্যে বা একজন পুরুষ ও একজন নারীর মধ্যে এমন কোনো এক সম্পর্ক বা চুক্তি, যে চুক্তি হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী, যেখানে সন্তান থাকতেও পারে নাও থাকতে পারে। এটা হচ্ছে নিজের মতো একটা সংজ্ঞা দিবা, কিন্তু এর বাইরে গিয়ে হচ্ছে এই জায়গার মধ্যে থেকে যে কোনো 3টা প্রামাণ্য সংজ্ঞা তোমাকে মুখস্থ করা লাগবে। এরপরে বাংলাদেশের প্রেক্ষিতে মুসলিম আইন অনুযায়ী বিবাহ হচ্ছে ধর্ম কর্তৃক অনুমোদিত একটি দেওয়ানি চুক্তি। এই সংজ্ঞাটা তুমি মুখস্থ করতে পারো চাইলে। এটা খুব সহজ এবং ছোট একটা সংজ্ঞা। বিবাহ কি? ধর্ম কর্তৃক অনুমোদিত এক কী বলে এটাকে, দেওয়ানি চুক্তি। আমি পার্সোনালি ইন্টার লাইফে থাকতে নর্ডেম কলেজে পড়াকালীন কী করতাম জানো? যে আমার খাতাই থাকতো, মনে করো 5 সাবজেক্টের বা তোমার 4 সাবজেক্ট আর কি, আর্টসের 4টা সাবজেক্ট, 4 সাবজেক্টের 4টা খাতাই থাকতো আমার। এবং ছোটো খাতা, ওই যে 120 পেজের বা হচ্ছে এরকম কিছু পেজের কিছু খাতা পাওয়া যায় না, সেই খাতাগুলা, বা হচ্ছে তোমার যারা দিস্তা পেজ ইউজ করো, আমি এককালে দিস্তা পেজ অনেক ইউজ করছিলাম, যে 22টা করে পেজ থাকতো। তো সেরকম একটা খাতা নিবা। সেরকম একটা খাতা নেওয়ার পর তুমি কি করবা? শুধুমাত্র সংজ্ঞাগুলা লিখবা। ওই খাতা থাকবে হচ্ছে সংজ্ঞার খাতা। যেমন মনে করো তোমার সমাজ বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞান উপরে লিখবা হচ্ছে সমাজ বিজ্ঞান প্রথম পত্র, তারপরে হেডলাইন দিবা চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ যতগুলো সংজ্ঞা লাগে প্রামাণ্য সংজ্ঞাগুলো লিখবা, বা হচ্ছে নিজের মতো করে যদি কোনো সংজ্ঞা দিতে চাও সেটা লিখবা। তারপরে অন্য পেজ চ্যাপ্টার 2, হ্যাঁ, তারপর চ্যাপ্টার 3, এরকম 10টা চ্যাপ্টারের জন্য 10টা চ্যাপ্টারের সংজ্ঞা। এরপর হচ্ছে তুমি সেকেন্ড পেপারে যাবা। সাধারণত আমাদের কলেজে কী হয়েছিল, আমাদের নর্ডেম কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াইছে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াইছে। কিন্তু অনেক কলেজে হচ্ছে বাংলাদেশে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথেই পড়ায়, সেটাও করতে পারো, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমার যখন 10টা চ্যাপ্টারের সংজ্ঞা লেখা শেষ, তারপরে হচ্ছে আমি অন্য একটা পেপারে যাব, সেকেন্ড পেপারে গিয়ে সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টারের সংজ্ঞাগুলো লিখবো। তো সংজ্ঞার জন্য তোমার আলাদা একটা খাতা দরকার, কারণ ভিতরে যে কনসেপ্ট আছে, পয়েন্ট হয় না, সেটা তুমি পরীক্ষার আগে রাতে এমনি দেখলেও মনে রাখতে পারবা। সংজ্ঞাতে মানুষ প্যারা খায়, আমি নিজেও এই সংজ্ঞাতে এককালে অনেক বেশি পরিমাণে প্যারা খেয়ে আসছিলাম। এরপর ধর্ম কর্তৃক অনুমোদিত একটি দেওয়ানি চুক্তি। এক্ষেত্রে 2টি পক্ষ থাকে, এক পক্ষ প্রস্তাব পেশ করে এবং অপর পক্ষ তা গ্রহণ করে, এবং 2 পক্ষেরই কিছু আইনগত অধিকার ও দায়িত্ব থাকে। সাধারণত ছেলে পক্ষ পেশ করে এবং মেয়ে পক্ষ গ্রহণ করে থাকে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজের স্টেরিওটাইপ, যে ছেলে প্রপোজ করবে, মেয়ে অ্যাকসেপ্ট করবে। কিন্তু এর উল্টাটাও হইতে আমি দেখছি, এবং অনেক ক্ষেত্রে এখনও হয়। আমাদের নিউ জেনারেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য। এছাড়া হচ্ছে তোমার উভয় পক্ষের কিছু আইনগত অধিকার ও দায়িত্ব থাকে। উভয় পক্ষের দায়িত্ব কি? মনে করো হাজব্যান্ড যদি কী বলে টাকা পয়সা ইনকাম করে, কি ওয়াইফ হচ্ছে তার ঘর বাড়ি সামলাবে। বা হচ্ছে তোমার উল্টাটাও হইতে পারে, যে হাউস হাজব্যান্ড যেটাকে আমরা বুঝি, সেটাও হইতে পারে, সেটাও খুব নর্মালাইজড একটা বিষয়। এছাড়াও উভয় পক্ষের আইনগত অধিকার কি? আইনগত অধিকার হচ্ছে মনে করো যে তুমি হাজব্যান্ড হিসেবে তোমার ওয়াইফের ভরণ পোষণ দিবা। ওয়াইফের অধিকার কি? সে যদি আমাকে মানসিকভাবে নির্যাতন করে, তাহলে সে কাবিনের মনে করো 10 লক্ষ টাকা তাকে দেওয়া লাগবে। অর্থাৎ 2 পক্ষেরই একটা ব্যালেন্স থাকবে, 2 পক্ষে একটা আইনগত অধিকার থাকবে। এরপর অতএব বলা যায় স্বামী স্ত্রীর মধ্যে বৈধ যৌনাচার, অর্থাৎ একটা ডিফল্ট সংজ্ঞা দিতেছি, নিজেদের মতো সংজ্ঞা, বৈধ যৌনাচার সন্তান উৎপাদন ও লালন পালনের জন্য ধর্মের অনুমোদন এবং হচ্ছে আইনের সমর্থন বা আইনের অনুমোদনে যেই চুক্তি হয়, সেই চুক্তিটাই কি? সেই চুক্তি হচ্ছে বিবাহ। অর্থাৎ এতক্ষণ যা বলছি তার একটা আলটিমেট সামারি জায়গায় দেওয়া হয়েছে। এরপর বিবাহের বৈশিষ্ট্য। বিবাহের মধ্যে তোমার অনেকগুলো বৈশিষ্ট্য পাই, আমরা ডিরেক্ট বৈশিষ্ট্যের মধ্যে গেলাম। প্রথম হচ্ছে তোমার স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যৌন চাহিদা পূরণ। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যৌন চাহিদা পূরণ করিনি কেন? কারণ হচ্ছে এই বিষয়টা হচ্ছে তোমার সমাজ স্বীকৃত না, এবং সমাজ স্বীকৃত উপায়ে যৌন চাহিদা পূরণ করতে গেলে তোমাকে বিবাহ করা লাগবে। এরপরে কি? স্বামী স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্ক সৃষ্টি। অন্য কোনো সম্পর্ক তুমি যদি সৃষ্টি করতে চাও, মনে করো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি একসাথে বসবাস করতে চায়, লিভ টুগেদার যেটা, সেটা আমাদের সমাজে সাধারণত ভালো চোখে দেখা হয় না, এবং সামাজিক একটা স্বীকৃতি থাকে না, অর্থাৎ সেটা অবৈধ সম্পর্ক হয়ে যায়। তাহলে বৈধ সম্পর্কের জন্য তোমাকে কী করতে হবে? বিবাহ করতে হবে। এরপর বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী মিলনের ফলে ভূমিষ্ঠ সন্তান বৈধ সন্তান হিসেবে সমাজে স্বীকৃতি পায়। অর্থাৎ
মনে করো অবৈধ একজন সন্তান হয়ে গেছে, অবৈধ সন্তানকে তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যৌনাচার করছো এবং সেই জায়গায় একজন কী বলে এটাকে তোমার অবৈধ মানে একটা সন্তান জন্ম হয়েছে, সমাজ কিন্তু সেই সন্তানের স্বীকৃতি দিবে না। সমাজ বলবে যে না, সমাজ সেই সন্তানকে পদে পদে তোমার অপমান সহ্য করা লাগবে। কারণ কি? কারণ হচ্ছে তোমার তার বাবা মা বিবাহ করেন, যদি সেটা সন্তানের দোষ না আলটিমেটলি। এবং এই বিষয়টা তোমার আমাদের বাংলাদেশে অনেক বেশি বাড়তেছে আস্তে আস্তে। ভালো নাকি খারাপ সেটা সোশিওলজি কখনো বলে না, আমিও বলবো না, কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে বাড়তেছে। অর্থাৎ তাইলে আলটিমেটলি তুমি যদি সেই সন্তানকে ভালো রাখতে চাও ভবিষ্যতে, সেই সন্তানের যদি বৈধ স্বীকৃতি দিতে চাও, তাহলে তোমাকে বিবাহ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপরে বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখা। সমাজ ব্যবস্থা কিভাবে বিবাহের মাধ্যমে টিকে থাকে? যে তুমি যখন বিবাহ করতেছো, তখন সেই বিবাহ করতে গেলে তুমি দেখবা যে সমাজ তোমাকে সেই সাপোর্ট দিতেছে। অর্থাৎ সমাজের মধ্যে একটা পরিবার ব্যবস্থা হচ্ছে বিবাহের মাধ্যমে। সমাজের মধ্যে কি একটা একটা স্ট্রাকচার দেওয়া হইতেছে যে এই আলাদা পরিবার, এই আলাদা পরিবার, এই আলাদা পরিবার, এই আলাদা পরিবার, এবং এ হচ্ছে উপরতলা পরিবার, এ হচ্ছে ধনী পরিবার, এবং এ হচ্ছে তোমার কী বলে এটাকে অনুলোম পরিবার, এ হচ্ছে কী বলে প্রতিলোম পরিবার, এ হচ্ছে অন্তর্গোত্রীর বিবাহ করছে, হচ্ছে কী বলে বহির্গত বিবাহ করছে, এরপরে কি ক্রস কাজিন ম্যারেজ, এই সকল প্রকারভেদ আমরা জানবো। এবং এই পুরা স্ট্রাকচার বলা হচ্ছে সমাজটাকে, মনে করো যদি তুমি সিঁড়ির মতো চিন্তা করো, সমাজটাকে তুমি যদি সিঁড়ির মতো চিন্তা করো, এই সিঁড়িটা টিকে থাকলে পুরো সবগুলো সিঁড়ি টিকে থাকবে। তাহলে পুরো সামাজিক স্ট্রাকচার দাঁড় করে রাখতে তোমাকে বিবাহ করতে হবে। এরপর বিবাহের মাধ্যমে পরিবার গড়ে ওঠে এবং সমাজ গঠনের মাধ্যমে রাষ্ট্র টিকে থাকে। এবং পরিবার গড়ে না উঠলে তুমি কি করতে? পরিবার, ওই যেটা একটু আগে বললাম, এই সেম কথায় স্ট্রাকচার, পরিবার গঠন করার একটা পূর্ব শর্ত কি? পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে তোমাকে বিবাহ করা লাগবে। এরপর সমাজের স্থায়িত্ব রক্ষা, যে সমাজ কি টিকে থাকবে নাকি থাকবে না, এই স্থায়িত্ব রক্ষার নিশ্চয়তা দেয় কি? এই স্থায়িত্ব রক্ষার নিশ্চয়তা দেয় হচ্ছে বিবাহ। এরপরে বিবাহের মাধ্যমে মানুষের যাবতীয় সামাজিক সম্পর্ক নির্ধারিত হয়। যাবতীয় সামাজিক সম্পর্ক কি? মনে করো কে শালি হবে আমার, কে দুলাভাই হবে আমার, তারপর হচ্ছে কে আমার শ্বশুর হবে, কে আমার শাশুড়ি হবে, হ্যাঁ, কে আমার চাচাতো শ্বশুর হবে, কে আমার, তারপর হচ্ছে মনে করো বাবা মার ক্ষেত্রে কে আমার বেআইন হবে। এই যে যাবতীয় সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলা বন্ধনে সহায়তা করে কি? বিবাহ। ও কি আমার কাজিন হবে নাকি ও হচ্ছে আমার দুঃসম্পর্কের কোনো আত্মীয় হবে, এই সম্পর্কগুলো, অর্থাৎ যাবতীয় যত সামাজিক সম্পর্ক আছে সবগুলা নির্ধারণ করে কি? সবগুলা নির্ধারণ করেছে বিবাহ। বিবাহ পরিবারের সূচনার পাশাপাশি জ্ঞাতি সম্পর্ক সৃষ্টি করে। জ্ঞাতি সম্পর্ক কনসেপ্ট আমি তোমাকে একটু বুঝাই। জ্ঞাতি সম্পর্ক হচ্ছে আমার রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক কি? যে ও আমার আপন চাচাতো ভাই, ও আমার আপন মামাতো বোন, ও আমার আপন ফুফাতো ভাই। এই যে সম্পর্কগুলা, এই সম্পর্কগুলা সৃষ্টি করে হচ্ছে বিবাহ। এবং এই জ্ঞাতি সম্পর্ক মানে এই জ্ঞাতি সম্পর্ক সম্পর্কেও আমরা এই অধ্যায়ের লেকচার 3-এ জানবো। লেকচার 2-এ জানবো হচ্ছে পরিবার, লেকচার 1-এ জানলাম হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান এবং বিবাহ। আমি একটু স্পয়লার দিয়ে দিলাম আর কি। এরপর বিবাহ পরিবারের ভিত্তি স্বরূপ। ভিত্তি কি? যে পরিবারের গঠনের পূর্ব শর্ত। অর্থাৎ এই যে তোমার একটা কনসেপ্টটা সেম কিন্তু 5 এবং 9। এবং বিবাহ ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। অর্থাৎ একজন হুজুর ডাকবা, হুজুর বলবে তোমার দোয়া দুরুদ পড়ার পর কবুল কবুল বলে এই যে তোমার যে সম্পর্কটা সৃষ্টি হয়, সেই সম্পর্কটা এখানে সৃষ্টি হচ্ছে। এরপর বিবাহের মাধ্যমে পরিবারের সূচনা হয়, অ্যাগেইন সেম কথা। এবং পরিবার সন্তান লালন পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ওই ঘুরা প্যাঁচা সেম কথা। সমাজবিজ্ঞান পড়ার মধ্যে একটা সবচেয়ে বড় ব্যাকল্যাশ বা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায় ঘুরা প্যাঁচা সেম কথাকেই মনে করো অনেকভাবে উপস্থাপন করে। অর্থাৎ তোমার যদি ভিতরের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি অনেকভাবে মনে করো অনেকগুলো সৃজনশীল লিখতে পারবা, সমস্যা নেই। আর সবগুলো সৃজনশীল তো সলভ করা হবে আমাদের 3rd লেকচারের মধ্যে। বিবাহের প্রকারভেদ ও রীতি। এবার হচ্ছে তোমার মজার কনসেপ্ট আমরা যাব, দেখি কি কি বলা হয়েছে বিবাহের মানে কী বলে প্রকারভেদগুলা। উপরে তোমার এতগুলো তোমার আমরা দেখবো না, কারণ উপরে দেখলে আমরা স্পয়লার খেয়ে যাব। স্পয়লার না খেয়ে আমরা ডিরেক্ট দেখব। একক বিবাহ। একক বিবাহ কি? একক বিবাহ হচ্ছে বর্তমানে আমরা সাধারণত যা দেখে থাকি আমাদের বর্তমান বাংলাদেশের সমাজে। যেমন হচ্ছে একজন স্ত্রী থাকবে, একজন স্বামী থাকবে। অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়ে মিলে সম্পর্কের মাধ্যমে যদি সন্তান উৎপাদন করে এবং সেই সন্তানকে লালন পালন করে থাকে। অর্থাৎ বর্তমান বাংলাদেশে আমরা যেটা ডেফল্ট দেখতে পাই, অর্থাৎ আমাদের বাবা মা কি, বাবাও একজন মাও একজন, তাহলে কি সেটা একক বিবাহ। অর্থাৎ সবচেয়ে নর্মাল বিয়ের কনসেপ্ট কি? সবচেয়ে নর্মাল বিয়ে হচ্ছে তোমার হচ্ছে একক বিবাহ। এই ক্ষেত্রে তোমার একটা মেলেনস্কির কথা মনে রাখা লাগবে, যেটা তুমি নীলকালি দিয়ে লিখবা, যে একক বিবাহ পদ্ধতি হচ্ছে সর্বকালের জন্য যথার্থ বিবাহ ব্যবস্থা। যে আমাদের আদি পুরুষ থেকে শুরু করে বর্তমান পুরুষ পর্যন্ত সকল মানে কনসেপ্টে সবচেয়ে যথার্থ বা পারফেক্ট বিবাহ ব্যবস্থা হচ্ছে আমার এই একক বিবাহ ব্যবস্থা। এবং এই কথাটা কে বলছেন? মেলিনস্কি বলছেন। অর্থাৎ একজন পুরুষ থাকবে, একজন ওয়াইফ থাকবে। এরপর বহু বিবাহ ব্যবস্থা। বহু বিবাহ কি?
আমরা একক বিবাহের মধ্যে পড়ছিলাম, সেটা হচ্ছে আমার পলিগ্যামি, বহু বিবাহ হচ্ছে আমার মনোগামী। এবং এই পলিগামি মনোগামী মানে পলিগামি, এই পলিগামির আবার দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে বহু স্বামী বিবাহ যেটা হচ্ছে আমার পলিআন্ড্রি, এবং আরেকটা হচ্ছে বহু স্ত্রী বিবাহ যেটা হচ্ছে আমার পলিজিনি। পলিআন্ড্রি এবং পলিজিনিটা কি আমি মানে ইংরেজিতে না, আমি বাংলায় বুঝাই, এটা তোমরা হয়তো অনেকে শিরোনাম দেখে বুঝতে পারতেছো। বহু স্বামী মানে হচ্ছে একজন ওয়াইফ থাকবে, তার অনেকগুলা হাজব্যান্ড থাকবে। এটা হচ্ছে আমরা প্রাচীন ভারতের একটা টোডা সমাজের মধ্যে দেখতে পাই, এই যে দক্ষিণ ভারতের টোডা উপজাতির মধ্যে আমরা এই কনসেপ্টটা দেখতে পাই। এরপরে কি বহু স্ত্রী বিবাহ, বহু স্ত্রী বিবাহ হচ্ছে একজন স্বামী থাকবে যার অনেকগুলা ওয়াইফ থাকবে, এবং এই কনসেপ্টটা হচ্ছে আমাদের বর্তমান কালে আহামরি নাই, কিন্তু কিছুদিন আগেও ছিল যে একজন কি বলে এটাকে পুরুষের মনে করে 4-5টা স্ত্রী থাকবে, এই কনসেপ্টটা আগে ছিল। এই যে বর্তমানে হিন্দু ও মুসলিম সমাজে এই ধরনের বিবাহ প্রথা দেখা যায়, এবং প্রাচীনকালে ব্যাবিলনবাসী ও হিব্রুদের মধ্যে এই কনসেপ্টটা সবচেয়ে বেশি দেখা যেত। ব্যাবিলন এবং হিব্রুদের মধ্যে এই কনসেপ্ট বেশি দেখা যেত যে একজন ছেলে থাকবে এবং তার আশেপাশে অনেকগুলো ওয়াইফ থাকবে। এরপর গোষ্ঠী বিবাহ। গোষ্ঠী বিবাহ কি? গ্রুপ ম্যারেজ, এটাকে আমরা দলগত বিবাহ নামে অনেকে চিনি। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে গোষ্ঠী বিবাহ বা হচ্ছে দলগত বিবাহ, ঠিক আছে, দলগত বিবাহটা কি? দলগত বিবাহ হচ্ছে সেই বিবাহ যে জায়গার মধ্যে একদল পুরুষ থাকে যারা হচ্ছে আপন ভাই, কনসেপ্টটা বুঝো, একদল পুরুষ থাকে যারা হচ্ছে আপন ভাই এবং হচ্ছে র্যান্ডম মেয়ে, যারা হচ্ছে তোমার কি একদল পুরুষ, এরা সব হবে একদল। ঠিক আছে, এর উল্টাটাও হইতে পারে। উল্টাটা কি? আপন বোন, একদল আপন বোন থাকবে এবং হচ্ছে কি র্যান্ডম ছেলে থাকবে, র্যান্ডম ছেলে। আমি মেসেঞ্জার ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম যার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু লিখছি আর কি। সো আপন ভাই থাকবে অনেকগুলো, মনে করো 5 জন আপন ভাই আছে, বা তোমরা 2-3 ভাই বোন, 2-3 ভাই, তারা কি করলা র্যান্ডমলি 3 জন বোন নিয়ে আসলা, বা র্যান্ডমলি 3টা মেয়ে নিয়ে আসলা। 3টা মেয়ে নিয়ে আসার পর তোমরা একই ছাদের নিচে বসে একসাথে বিবাহ করলা, সেটা কি আমার দলগত বিবাহ বা গোষ্ঠী বিবাহ হবে। উল্টাটা হইতে পারে যে তোমরা 3 জন আপন বোন, তারা হচ্ছে তোমার একসাথে বিবাহ করলা 3 জন র্যান্ডম মেয়ে নিয়ে। এটা বর্তমান সমাজেও অনেকে করে শখের বসে, কিন্তু সেরকমভাবে সেই অর্থে দেখা যায় না, কারণ বর্তমান সমাজে তোমার ইউজুয়ালি যেটা হয় যে আগে বড় ভাই বিয়ে করে, তারপর ছোট ভাই বিয়ে করে, তারপরে তোমার বাকি সব কিছু। আসো দেখি, এরপরে হচ্ছে তোমার লেভিরেট এবং সরোরেট। লেভিরেট কি? লেভিরেট বিবাহটা খুব ইন্টারেস্টিং। আমরা গোষ্ঠী বিবাহ শেষ করলাম, লেভিরেট বিবাহটা খুব ইন্টারেস্টিং। মনে করো আমরা একটু কই, এই যে লেভিরেট সরোরেট। লেভিরেট কি? আমার হাজব্যান্ডের সাথে আমি বিবাহিত আছি, মনে করো তুমি একজন মেয়ে, আমি তোমার উদাহরণ দিচ্ছি, মানে স্টুডেন্ট হিসেবে তুমি মেয়ে, এবং তোমার হাজব্যান্ড হচ্ছে মারা গেছে, আল্লাহ না করুক আমার কোনো মেয়ে স্টুডেন্টের, সেটা মারা যাওয়ার পর তুমি কি করলো, তোমার হচ্ছে কোনো ভাসুর বা দেবরকে যদি বিয়ে করে থাকো, সেটা কি হলো তোমার, সেটা হচ্ছে তোমার লেভিরেট বিবাহ। তাইলে মেয়ে প্লাস ভাসুর অথবা হচ্ছে দেবর, অর্থাৎ মৃত স্বামীর কোনো ভাইকে যদি আমি বিবাহ করি, সেটা হচ্ছে আমার লেভিরেট বিবাহ। সরোরেট বিবাহ কি? সরোরেট বিবাহ হচ্ছে তুমি একজন ছেলে, মনে করো তোমার ওয়াইফ মারা গেছে আর কি, সামহাও, আল্লাহ না করুক অ্যাগেইন, তুমি ছেলে হিসেবে মারা যাওয়ার পর, মানে তোমার ভাই বা মানে কি বলে এটাকে ওয়াইফ মারা যাওয়ার পর তুমি কি করলা, তোমার কোনো শ্যালিকাকে বিয়ে করলা। হ্যাঁ, শ্যালিকা, যেটাকে আমরা শালী নামেও চিনি অনেকে, বাট ভদ্র ভাষা হচ্ছে শ্যালিকা। অর্থাৎ তুমি তোমার মৃত ওয়াইফের কোনো বোনকে বিবাহ করলা, অর্থাৎ বড় বোন হইতে পারে, ছোট বোন হইতে পারে। তাহলে সেটা কি হবে? সেটা হবে আমার সরোরেট বিবাহ। ঠিক আছে, তাহলে আমার লেভিরেট এবং সরোরেট এই দুটা কমপ্লিট। এরপর বহির্বিবাহ, অন্তর্বিবাহ। বহির্বিবাহ কি? এই কনসেপ্টটা সাধারণত আমরা হিন্দু সমাজের মধ্যে দেখতে পাই। এই দুইটা কনসেপ্ট কি আমার হিন্দু সমাজের মধ্যে আমরা দেখতে পাই, হিন্দু সমাজের মধ্যে এই কনসেপ্টটা দেখতে পাচ্ছি। এই যে তোমার এর ইংরেজিটা একটু দেখো, এক্সোগ্যামি এবং হচ্ছে এন্ডোগ্যামি। এক্সো মানে কি? এক্সো মানে হচ্ছে বাইরে,
এক্সো মানে কি, এই যে দেখো, এক্সো মানে হচ্ছে বাইরে বিবাহ, এবং এন্ডো মানে কি, এন্ডো মানে হচ্ছে ভিতরে, ভিতরে বিবাহ। অর্থাৎ এন্ডো মানে কি, এন্ডো মানে হচ্ছে ভিতরে, এক্সো মানে হচ্ছে বাইরে। এক্সো নামে একটা কোরিয়ান ব্যান্ডও আছে, কেউ শুনছো নাকি আমি জানি না। হিন্দু সমাজের মধ্যে যখন দেখা যায় যে হিন্দু সমাজে 4টা গোত্র আছে আমরা জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কি বৈষ্ণব, শূদ্র। কোনো একজন ব্রাহ্মণ সমাজের লোক যদি শূদ্র সমাজের লোককে বিবাহ করে, দেখো ব্রাহ্মণ সমাজের লোক যদি শূদ্র সমাজের লোককে বিবাহ করে, সেটা হচ্ছে আমার বহির্গামী বা বহির্বিবাহ, যেটাকে আমরা এক্সোগামীও বলতেছি। এবং ব্রাহ্মণ সমাজের লোক যদি শুধুমাত্রই ব্রাহ্মণ সমাজকে বিয়ে করে এবং তারা যদি বাকি 3 সমাজে না বিয়ে করে, অর্থাৎ নিজেদের গোত্রের মধ্যে বিয়ে করতে পারে, তাহলে সেটাকে আমরা বলতেছি অন্তর্বিবাহ। ঠিক আছে, এরপর কাজিন বিবাহ। কাজিন বিবাহ হচ্ছে তোমার একটু ইন্টারেস্টিং, একটা হচ্ছে আমার প্যারালাল কাজিন, একটা হচ্ছে আমার ক্রস কাজিন। প্যারালাল কাজিন কি, আমরা আরেকটা তোমার ফাঁকা স্লাইড নেই, প্যারালেল, আরেকটা কি ক্রস। আপাতত শুধু এতটুকু মনে রাখো, বাকিটা তোমরা লিখে আসতে পারবা। প্যারালাল কাজিন হচ্ছে আমার সেই বিবাহ যে জায়গার মধ্যে আমি আমার 2 সাইডেই মানে আপনজন, মনে করো তোমার চাচাতো ভাই বোন, ভাই অথবা বোন দুইটাই হতে পারে, তুমি ছেলে হলে বোনকে বিয়ে করবা, আর যদি তুমি মেয়ে হও তাহলে ভাইকে বিয়ে করবা। চাচাতো অথবা হচ্ছে আমার খালাতো, অর্থাৎ মায়ের সাইডের মা, ভাইয়ের সাইডের ভাই, মানে বাবার সাইডের ভাই, মায়ের সাইডের কি বলে এটাকে, মায়ের সাইডের বোন, বা হচ্ছে তোমার বাবার সাইডের ভাই, অর্থাৎ ছেলে ছেলে, মানে বাবার সাইডের কথা বলতেছি, বাবার সাইডের ছেলে ছেলে, মার সাইডের মেয়ে মেয়ে, সেটা হচ্ছে আমার প্যারালাল। ক্রস কি, ক্রস হচ্ছে আমার উল্টাটা, যে আমার মনে করো কি বলবো এটাকে, এটা হচ্ছে ক্রোমোজোমের ক্ষেত্রে এই নামগুলো আসে, তোমাকে 9-10 তোমরা পড়ছো কিনা জানি না। ছেলেদের ক্রোমোজোম হচ্ছে, আমি তোমাকে একটু দেখাই, মানে বিস্তারিত বলবো না, জাস্ট একটু দেখাবো। ছেলেদের ক্রোমোজোম হচ্ছে তোমার XY থাকে, এবং মেয়েদের ক্রোমোজোম হচ্ছে শুধু X থাকে, ডাবল X। তাইলে মেয়েদের যেহেতু ডাবল X, এই জন্য এটাকে বলা হচ্ছে আমার ক্রস। ঠিক আছে, ক্রস কাজিন কি, যে আমার মনে করো মায়ের সাইডের ভাই, তাহলে কি আমার মামাতো, অর্থাৎ উল্টা ক্রস হচ্ছে আমার বিষয়টা মামাতো। অথবা কি আমার, অথবা হচ্ছে আমার বাবার সাইডের বোন, বা হচ্ছে ফুফাতো। এগুলা শুনতে একটু খারাপ লাগতেছে, কারণ এগুলা সাধারণত আমাদের দেশে হয় না, আনটিল আনলেস ইউ আর চাটগে, সরি যারা চাটগে চট্টগ্রাম থেকে দেখতেছো, জাস্ট মজা নিলাম, কিছু মনে করিও না। ইউজুয়ালি পাকিস্তানে এই রকমের বিবাহ অনেক বেশি পরিমাণে দেখা যায়, যে কাজিনকে বিবাহ করা। প্যারালেল বিবাহ কি, প্যারালেল হচ্ছে বাবার সাইডের ভাই, মায়ের সাইডের বোন, অর্থাৎ তোমার চাচাতো ভাই বোন অথবা হচ্ছে তোমার খালাতো ভাই বোন। ক্রস কাজিন কি, ক্রস কাজিন হচ্ছে তোমার মায়ের সাইডের ভাই, তাহলে কি আমার মায়ের সাইডের ভাই কি আমার ফুফা, কি বলে মামাতো নাকি, হ্যাঁ মামাতো, অথবা হচ্ছে তোমার বাবার সাইডের বোন, যেটা হচ্ছে আমার ফুফাতো। এই কনসেপ্টগুলো একটু মাথায় রেখো। এই যে দেখো প্যারালেল কাজিন কি, প্যারালেল কাজিন হচ্ছে যে একই লিঙ্গের ভাই বা বোনেরা, সন্তানেরা পরস্পর প্যারালেল কাজিন হয়। চাচাতো ভাই বোন, তুমি এতটুকু বইয়ের মধ্যে দাগায় রাখো যে চাচাতো ভাই বোন এবং খালাতো ভাই বোনকে বোঝায়, এবং ক্রস কাজিন হচ্ছে তোমার মামাতো ভাই বোন এবং হচ্ছে তোমার ফুফাতো ভাই বোনকে বোঝায়। এবং বর্তমানে পৃথিবীর প্রায় আরেকটা ইনফরমেশন রাখো, যে 30% সমাজের মধ্যে কাজিন বিবাহ দেখা যায়, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু মোটামুটিভাবে ভালো এস্টাবলিশড। এই কনসেপ্টটা আস্তে আস্তে তোমার জনপ্রিয়তা হারাচ্ছে, কারণ কাজিনরা বিবাহ করলে হয় কি, যে সন্তান উৎপাদিত হবে সেই সন্তানের রোগ বিরোগ্য হওয়ারগুলার পসিবিলিটিস অনেক বেশি থাকে। এরপর অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ কি, অনুলোম বিবাহ হচ্ছে, আমি তোমাকে একটু দেখাই, অনুলোম প্রতিলোম। অনুলোম বিবাহ হচ্ছে সেই বিবাহ যেখানে উঁচু বংশের পাত্র, অর্থাৎ উঁচু বংশের ছেলে থাকে, এবং হচ্ছে তোমার নিচু বংশের মেয়ে থাকে। এটা কিন্তু বংশ আছে মাঝখানে, জাস্ট বংশগুলো লিখলাম না। প্রতিলোম হচ্ছে এর উল্টাটা, অর্থাৎ হাই ক্লাস মেয়ে থাকে এবং লো ক্লাস থাকে কি, লো ক্লাস হচ্ছে তোমার নিচু হচ্ছে তোমার ছেলে। উদাহরণ দিই, উদাহরণ হচ্ছে মনে করো ইউজুয়ালি আমাদের সমাজে এটা মাঝে মধ্যে দেখা যায়, যে তুমি মনে করো প্রেমে পড়ছো, মেয়েও প্রেমে পড়ছে, তো মেয়ে হচ্ছে মনে করো গুলশান বনানীর হাই ক্লাস সোসাইটির মেয়ে,
আর তুমি হচ্ছে ভাই আমি থাকি হচ্ছে কোথায় পুরান ঢাকার মধ্যে একটা ভাঙাচোরা বাড়িতে, তাহলে সেই বিবাহটা কি হবে? সেই বিবাহটা হবে তোমার প্রতিলোম বিবাহ। আর উল্টাটা যদি হয় যে তুমি মনে করো ফার্স্ট ক্লাস গাড়ি দিয়ে চলাফেরা করো, মেয়ে হচ্ছে মনে করো একজন মনে করো একদম নিচের দিকের একটা পরিবারের থেকে উঠে আসছে বা নিচু বংশের লোক, সে হচ্ছে সেটা আমার অনুলোম পরিবার হবে। তবে এইটাকে তুমি অনুলোম এবং প্রতিলোম দিয়ে ব্যাখ্যা করতে পারবা না। পারবা না কেন? পারবা না হচ্ছে একটাই কারণে, কারণ এটা হচ্ছে প্রাচীন বংশে দেখা যেত বা প্রাচীনকালে দেখা যেত, এবং এটাও ওই যে সেম হিন্দু সমাজের কাহিনী, অন্তর্গোত্র বহির্গোত্র। এই যে বহির্গোত্রে যখন তোমার বিবাহ হবে, এই দুইটা কনসেপ্টই কি? দুইটা কনসেপ্টই তোমার বহির্গোত্রের কাহিনী। বহির্গোত্রের কাহিনী, বহির্গোত্রে তোমার যখন বিবাহ হবে তখন হচ্ছে তুমি অনুলোম প্রতিবারে যখন পরিবারে যখন যাবা, তখন দেখবা যে ছেলে হচ্ছে ব্রাহ্মণ সমাজের, মেয়ে হচ্ছে আমার শূদ্র সমাজের বা ক্ষত্রিয় সমাজের। তাহলে মেয়ে নিচু বংশের, অর্থাৎ বহির্গোত্র, অর্থাৎ হিন্দু সমাজের মধ্যে মোটামুটিভাবে এটা হয়। মেয়ে হচ্ছে ব্রাহ্মণ সমাজের, ছেলে হচ্ছে তোমার শূদ্র সমাজের। তাহলে কি? প্রতিলোম। ওকে। সমবিবাহ, অসমবিবাহ। সমবিবাহ কি? তুমি যখন বয়স, রুচি, শিক্ষা বা হচ্ছে তোমার স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি সকল বিষয়ে তোমার যখন সেম থাকে, অর্থাৎ সেম মেন্টালিটির মানুষজন হয়, যে আমি ভাই আমার সেম ব্যাচমেটকে বিয়ে করতেছি, হ্যাঁ ভাই আমি তো আমার সেম রুচির মানুষকে বিয়ে করতেছি, আমি আমার মতো সেম চিন্তাভাবনার মানুষকে বিয়ে করতেছি, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমার সমবিবাহ। আমার যখন উল্টাটা হয়, উল্টাটা হচ্ছে তোমার অসমবিবাহ, যে ওর সাথে আমার বয়সও ম্যাচ করে না, ও আমার 10-15 বছরের বড়, আমার গার্ডিয়ানের মতো, ওর সাথে আমার মেন্টালিটিও যায় না, ওর সাথে আমার কিচ্ছু যায় না, তাহলে সেটা কি আমার? সেটা হচ্ছে অসমবিবাহ। সাধারণত বাংলাদেশের সমাজে অসমবিবাহ আমরা বেশি দেখতে পাই, এবং এই অসমবিবাহের কারণে কি সমাজের মধ্যে এবং সংসারের মধ্যে অনেক বেশি ঝামেলার সৃষ্টি হয়। এই যে দেখো, যখন বয়স, শিক্ষা, রুচি, আর্থিক অবস্থা, সামাজিক বংশীয় মর্যাদা সমান হয় তখন তাকে সমবিবাহ বলতেছি। অসমবিবাহ কি? অসমবিবাহ হচ্ছে তোমার এই উক্ত বিষয়গুলো যখন সেম থাকে না, এবং এই জায়গায় নবদম্পতির পারিবারিক সম্পর্কে গড়মিলের সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ ডিভোর্স রেট যখন বেশি হয় বা ডিভোর্স রেটের হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই অসম বিবাহ। এরপর রোমান্টিক বিবাহ ও সংযোজিত বিবাহ। বেসিক্যালি এটা হচ্ছে তোমার লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ। তুমি যখন প্রেম করে তোমার প্রেমিকাকে বিয়ে করতে পারতেছো, আলটিমেটলি একটা হ্যাপি এন্ডিং দেখতেছো, তখন হচ্ছে তোমার সেটা লাভ ম্যারেজ, যেটা হচ্ছে আমার রোমান্টিক বিবাহ হিসেবে চিনি। আর তোমার বাপ মা যখন তোমাকে গলায় একটা ঝুলাই দিচ্ছে, নে ভাই বিয়ে কর, তখন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার অ্যারেঞ্জ ম্যারেজ। দুই ক্ষেত্রেই সুখী হওয়ার সম্ভাবনা থাকে, দুই ক্ষেত্রে অসুখী হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো তোমরা বাকিরা বুঝে নিও, এগুলো বলার কিছু নাই আজকের দিনে তোমার জেনারেশন মানে জেন জি যারা আর কি। ঠিক আছে, আসো এরপর বিবাহের সামাজিক গুরুত্ব। বিবাহের সামাজিক গুরুত্ব কি? বিবাহের সামাজিক গুরুত্ব বিশাল আছে। পরিবার গঠনের জন্য, তারপর সন্তানকে মানুষ করার জন্য, সন্তান জন্ম দেয়াই শুধু তার কাজ না, সন্তানকে লালন পালন করা, সন্তানের সামাজিকীকরণ বিকাশে সহায়তা করা, সামাজিক স্ট্রাকচার ঠিক রাখা, অর্থাৎ তোমার যে সামাজিক প্রতিষ্ঠান আমরা পড়ছিলাম, সেই সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বগুলোই বেসিক্যালি কিছুটা ম্যাচ করে হচ্ছে বিবাহের সামাজিক গুরুত্বের সাথে। এরপর আসো একদম ডিরেক্ট আমরা পয়েন্টে যাই। উপরে কি বলছে সেটা আমরা দেখবো না, উপরের মধ্যে শুধুমাত্র এতটুকু দেখবো যে বার্টন রাসেল তার ম্যারেজ অ্যান্ড মোরালস নামে একটা গ্রন্থ, এই গ্রন্থটার নামটা তোমাকে মনে রাখা লাগবে কিসের জন্য? এই গ্রন্থটার নাম তোমাকে মনে রাখা লাগবে এমসিকিউ এর জন্য। এবং এই গ্রন্থের মধ্যে কি বলছে? যে আমি বিশ্বাস করি দুইটি নরনারীর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় সম্পর্ক যদি থাকে তা হচ্ছে বিবাহ। এই লাইনটা তুমি লিখে দিতে পারো পরীক্ষার হলে, নীলকালি দিয়ে অবশ্যই। বিবাহ এমন একটি পদ্ধতি যেখানে নারী পুরুষের প্রাকৃতিক চাহিদা বা যৌন আচরণ নিয়ন্ত্রিত হয়, যেখানে যৌন আচরণ নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আজকের দিনে মনে করো আমরা অনেক রেড লাইট জোনের কথা জানি। রেড লাইট জোন কি? রেড লাইট জোন হচ্ছে মনে করো যৌনপল্লী, যেগুলোকে আমরা চিনি। তো এই যৌনপল্লী কনসেপ্টটা বিকশিত হয়েছে কারণ আমাদের দেশের মধ্যে, আমাদের দেশে সব জায়গায় মোটামুটিভাবে বিবাহকে সহজলভ্য করা হয়নি, অর্থাৎ বিবাহের মধ্যে বিভিন্ন আইনি মারপ্যাচ আছে, ওভারঅল বুঝতে পারতেছে যে কিন্তু এই বিবাহকে যদি সহজলভ্য করা হতো এবং মানুষের মধ্যে যে প্রাকৃতিক চাহিদাটা আছে, যৌন চাহিদা, সেটাকে যদি মেটানো হতো, তাহলে এই যে তোমার যৌনাচারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা চলে আসতো। এবং এই কারণে যৌন আচরণের নিয়ন্ত্রণটাই হচ্ছে আমার বিবাহের জন্য গুরুত্বপূর্ণ। বিবাহ করা এটার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিবাহ করলে মানুষের যৌন আচরণ অটোমেটিক নিয়ন্ত্রিত হয়ে যায়। এরপর বিবাহ এমন একটি ব্যবস্থা যা সমাজ জীবনে পরিবার গঠনের পূর্বশর্ত, অর্থাৎ এতক্ষণ আমরা যা যা বলে আসছিলাম, তুমি যদি স্বামী স্ত্রী হিসেবে বৈধ মিলন করতে চাও, একজন স্ত্রী হিসেবে বা একেবারে ছেলে হিসেবে মেয়ের সাথে বা মেয়ে হিসেবে ছেলের সাথে, তাহলে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধিত হতে হবে। এবং তুমি যদি পরিবার গঠন করতে চাও, অর্থাৎ তুমি যদি সন্তান লালন পালন করতে চাও, সন্তান দেখতে চাও, সন্তানের মুখ, এবং সেই সন্তানকে যদি বৈধ সন্তান হিসেবে পৃথিবীতে পরিচয় দিতে চাও, তাহলে তোমাকে বিবাহ করতে হবে। এবং এই কারণে বিবাহের সামাজিক গুরুত্ব অপরিসীম। এরপর বিবাহের মাধ্যমে পরিবার গঠন হয় এবং বংশ টিকে থাকে। তাহলে কি হয়? পরিবার গঠন হয় এবং বংশ টিকে থাকে।
আগের কথাই যে পরিবার গঠন করতে তোমাকে বিবাহ করতে হবে, এবং এই ক্ষেত্রে নতুন একটা কথা অ্যাড হয়েছে যে তোমাকে বংশ টিকে থাকবে, অর্থাৎ বিবাহের মাধ্যমে তোমার যে সন্তান হবে সেই সন্তান গিয়ে আবার বিবাহ করবে, তাইলে তুমি কি নাতি নাতনির মুখ দেখতে পারবা, সেই নাতি নাতনি আবার বিবাহ করবে, ততদিন পর্যন্ত তুমি যদি বাইচা থাকো তোমার পুতি, পুতিন বলে না, পুতি বলে, সেই নাতি পুতি দেখতে পারবা, পুতির মুখ দেখতে পারবা। সাধারণত 4 জেনারেশন পর্যন্ত দেখা যায়। বাট তুমি যদি বাল্য বিবাহ করে থাকো, যেটা কেউ করো নাই আমি আশা করি, তাহলে হচ্ছে, বা বাল্য বিবাহের রেট কিন্তু আমাদের দেশে বাংলাদেশে কমে গেছে, তারপরেও হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে, তাহলে কি তুমি 5th জেনারেশন অর্থাৎ পুতিরও সন্তান তুমি দেখতে পারবা। তাহলে কি তুমি বংশ পরম্পরায় তুমি যদি টিকে রাখতে চাও, মনে করো তোমার বংশের নাম হচ্ছে চৌধুরী, আমি চাই চৌধুরী বংশ আগামী 100 বছর বাংলাদেশে রাজত্ব করুক, হ্যাঁ, তোমার যদি এরকম বাসনা থাকে তাহলে তুমি বিবাহ করবে এবং পরিবার গঠন করবে, অর্থাৎ বংশ টিকে রাখার জন্য। এরপর কি, এরপর হচ্ছে তোমার সামাজিক ক্ষেত্রে বিবাহের গুরুত্ব অন্যতম, কারণ হচ্ছে সামাজিক বিভিন্ন অনাচার প্রতিরোধ, যেমন পতিতাবৃত্তি, নেশাগ্রস্ততা, ইফটিজিং, এই যে এতক্ষণ আমরা কথা বলছিলাম একদম ফার্স্ট পয়েন্টে, যে যৌন আচরণ নিয়ন্ত্রণ। বিষয়টা এমন না যে আমি বিবাহ করিনি, আমার ভিতরে একটা যৌন আকাঙ্ক্ষা আছে তাই বলে আমি ইফটিজিং করে দিচ্ছি, এটা কোনোভাবেই সাপোর্টেড না, ঠিক আছে। কিন্তু বিবাহ তোমাকে তুমি যদি সহজলভ্য করো, তোমার যৌন আচরণ অটোমেটিক নিয়ন্ত্রিত হয়ে যাবে, কিন্তু তার মানে এই গ্যারান্টি নেই। আমি একবার দেখছিলাম আর কি, আমি প্রতিবাদ করছিলাম যে একজন বিবাহিত লোক ইফটিজিং করতেছে রাস্তার মধ্যে, what the hell ভাই। আচ্ছা, তো ওই কথার মধ্যে আমরা না যাই, কিন্তু এতটুকু মনে রাখো যে নেশাগ্রস্ততা, পতিতাবৃত্তি বা হচ্ছে তোমার ইফটিজিং, এই কনসেপ্টগুলো কমে যায় বইয়ের ভাষার কারণে। বইয়ের ভাষা মতে, আমার মতে না, কারণ আমি এগুলোর সাথে ডিসএগ্রি করি, যে বিবাহ করলে মানুষ ক্যারেক্টার ঠিক হয় না, যার ঠিক হওয়ার সে আগেই ঠিক মানে হয়ে যায় আর কি। যদি বিবাহ করে এবং বিবাহের পরে ঠিক হওয়ার চান্সেস লো, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঠিক আছে, কিন্তু বইয়ের মধ্যে যেতে লেখা আছে তোমার পরীক্ষা হলে জাস্ট উগলা দিয়ে আসবা, এগুলোর সাথে এগ্রি আমিও করি না, তোমারও করা দরকার নেই। তাহলে কি বিবাহের মাধ্যমে তোমার কি হয়, বিভিন্ন সামাজিক যে অনাচার আছে, পতিতাবৃত্তি, নেশাগ্রস্ততা, ইফটিজিং ইত্যাদি কমে যায়। এরপর বিবাহের মাধ্যমে সুষ্ঠু সামাজিকীকরণ সম্ভব হয়। সুষ্ঠু সামাজিকীকরণ কীভাবে, তুমি যদি মনে করো সারা জীবন কোনো নারীর সাথে কথাও বলা নেই, আমার ইউনিভার্সিটি লাইফে আমার গার্লফ্রেন্ড হওয়ার আগ পর্যন্ত আমি সাধারণত কোনো নারীর সাথে কথা বলি না। আমার পুরো কলেজ লাইফ ছিল বয়েজ কলেজ, স্কুল ছিল আমার মিক্সড কম্বাইন্ড স্কুল, কিন্তু সেই জায়গায় আমাদের কী বলে কোনো একটা মেয়ের সাথে আমার কোনো দিন কথা হয় না ঠিক মতো। ইভেন আমার মনে আছে আমি এসএসসিতে সায়েন্স ছিলাম, এইচএসসিতে পরবর্তীতে মানবিকে শিফট হই। এসএসসিতে যখন সায়েন্স ছিলাম, আমার বায়োলজিতে আমি জবা ফুল আঁকতে পারতাম না। সো ওই প্র্যাকটিক্যালটা করানোর জন্য আমি একটা মেয়েকে যে অ্যাপ্রোচ করবো সেটা আমি করিনি, সেটা আমি আমার আম্মাকে দিয়ে করাইছিলাম, যে যাও তুমি সেই মেয়েটাকে বলো না আমাকে একটু, বা একজন আর্টিস্ট ছিল আমাদের ক্লাসের মধ্যে, তাকে একটু বলো আমাকে প্র্যাকটিক্যাল যাতে করে দিতে পারে। অর্থাৎ আমি তাকে যে নিজে অ্যাপ্রোচ করবো, এটা অবশ্যই ফ্লেক্স না কোনো, এবং এটা আমি নিজের ব্যর্থতা হিসেবে প্রমাণ করতেছি, কারণ একটা মেয়ের সাথে কথা না বলতে পারা মানে হচ্ছে সমাজের অর্ধেক জনগোষ্ঠীর সাথে ইন্টারেকশন না করতে পারা। হ্যাঁ, তো তোমার গার্লফ্রেন্ড মানে আমার এখন যখন গার্লফ্রেন্ড হয়, তারপরে মোটামুটিভাবে আমি তার সাথে ফ্রি হই। এখনও পর্যন্ত আমি অন্য কোনো মেয়ের দিকে মনে করো রাস্তা তাকাইতেও পারি না, মানে থাকে না যে আমি নিচের দিকে তাকাই আমি হাঁটতেছি, কিছু করার নেই, কারণ আমার সামাজিকীকরণ মেয়েদের সাথে কথা বলার জন্য আসে নাই। অর্থাৎ বিবাহের মাধ্যমে একজন মেয়ের সাথে তুমি যদি কথা বলতে পারো, সেটা হচ্ছে তোমার কি মেয়েদের সাথে সুষ্ঠু সামাজিকীকরণ, অর্থাৎ 100% সামাজিকীকরণ সম্ভব হয়, ঠিক আছে। এরপর আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে উদাহরণ দিচ্ছি, তো এইগুলো সাধারণত কেউ করিও না, হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু আবার এগুলো লিখেতে যাও না, পরীক্ষার হলে এখানে যা আছে সুষ্ঠু সামাজিকীকরণ সম্ভব হয় বিবাহের মাধ্যমে, এই কথাটা লিখে দিও, যাতে আমি তোমার মনে রাখার সুবিধার জন্য বলতেছি। বিবাহের নৈতিক মূল্য অপরিসীম। নৈতিক মূল্য কি? নৈতিক মূল্য হচ্ছে তুমি যদি বিবাহ করতে পারো, এই যে দেখো পরবর্তীতে কি লেখা, মানব সমাজে বিবাহের বন্ধন হলো এক পবিত্র বন্ধন, সেই জায়গার মধ্যে হচ্ছে তোমার জৈবিক চাহিদা পূরণের পাশাপাশি প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তানের প্রতি স্নেহ মমতার জন্ম দেয়। অর্থাৎ একজন লোক যদি থাকে সে খুব উগ্র, সে যদি তার ওয়াইফের চেহারা দেখে বা হচ্ছে সে যদি তার সন্তানের চেহারা দেখে, তাহলে হয়তো তার মন নরম হয়, তার মধ্যে একটা প্রেম, প্রীতি, ভালোবাসার জন্ম দেয়। এই কথাটার সাথেও আমি অ্যাগ্রি করি না যে উগ্র সে সারা জীবন উগ্রই থাকে, যার মেজাজ খারাপ সে বউয়ের সাথেও খারাপ আচরণ করে। আচ্ছা যাই হোক, কিন্তু বইয়ের মধ্যে যেহেতু লেখা আছে, বইয়ের মধ্যে পরীক্ষার হলে উগলা দিয়ে আসবা। এছাড়া বিবাহের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। অবশ্যই ধর্মীয় গুরুত্ব অপরিসীম, কারণ ধর্মের মধ্যে তোমার কি অবৈধ সম্পর্ককে হারাম করা হয়েছে। ইভেন আমি যে একটু আগে প্রাউডলি বললাম আমার গার্লফ্রেন্ড আছে, এই সম্পর্কটা কিন্তু ধর্ম অনুযায়ী হারাম, কিন্তু স্টিল করতেছি, কারণ কেন করতেছি জানি না, বাট করতেছি। তো বিবাহের ধর্মীয় গুরুত্ব অবশ্যই আছে। সকল ধর্মেই বিবাহকে পবিত্র মিলন এবং বন্ধন হিসেবে গণনা করা হয়। তাহলে বিবাহকে কি পবিত্র মিলন এবং বন্ধন হিসেবে গণনা করা হয়, এবং ইসলাম ধর্মে যেটা বলছিলাম যে বিবাহ করা কি হালাল। এই বিবাহকে সামাজিক স্থায়িত্ব রক্ষা ও স্বাভাবিকতা বজায় রাখার জন্য কি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আজকের লেকচার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লেকচারে। পরবর্তী লেকচার আমাদের হবে পরিবারের উপর, অর্থাৎ আজকে যেটা বললাম সেটা হচ্ছে সেই পরবর্তী লেকচারের পূর্ব শর্ত, ঠিক আছে।
দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লেকচারে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।